বিসমিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা 2025 সালের নতুন বইয়ের আলোকে নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এর অনুশীলনী 2.2 তে যতগুলো অঙ্ক দেওয়া হয়েছে ইনশাআল্লাহ সবগুলোর সমাধান আমরা একসাথে আলোচনা করব। তো সকলের প্রতি রিকোয়েস্ট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাকি সাবজেক্টের ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের এই চ্যানেলে চলে আসবা। আসার পরে প্লেলিস্ট অপশনটিতে চলে যাবা। প্লেলিস্ট অপশনটিতে যে নিচের দিকে গেলে এখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের উপরে পার্ট বাই পার্ট আকারে ভিডিও আপলোড করা আছে। তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো পার্ট নির্বাচন করে ক্লাসটি দেখতে পারবা। তো আমরা চলে যাই অনুশীলনী 2.2 এর 1 নম্বর প্রশ্নে। 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে 8 এর গুণনীয়ক সেট কোনটি? 8 এর গুণনীয়ক সেট কোনটি? দেখো, 8 এর গুণনীয়ক মানে কি? গুণনীয়ক মানে হচ্ছে, মনে করো এখানে রয়েছে 8। আমরা জানি যে স্বাভাবিক সংখ্যাগুলো দ্বারা একটা নির্দিষ্ট সংখ্যা নিঃশেষে বিভাজ্য হয়, সেই সংখ্যাগুলোকে ওই নির্দিষ্ট সংখ্যাটির কি বলা হয়? গুণনীয়ক বলা হয়। যেমন দেখো, এখানে 8 এর কথা বলা হয়েছে, তাই না? তো 8 কে যদি আমরা, খেয়াল করো, 8 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 8 অক্ষের 8 হবে। তাহলে কোন সংখ্যা দিয়ে ভাগ করলাম? 1 দিয়ে ভাগ করেছি। তো ভাগ করার কারণে এখানে কিন্তু পূর্ণ একটা সংখ্যা এসেছে। তো যে সমস্ত সংখ্যা দ্বারা ভাগ করলে এরকম পূর্ণ সংখ্যা আসবে, সেই সমস্ত সংখ্যাকে 8 এর গুণনীয়ক বলা হবে। যেমন দেখো, এখানে 8 দ্বারা ভাগ করেছে, পূর্ণ সংখ্যা এসেছে। তারপর যদি আমরা 8 কে 2 দিয়ে ভাগ করি, 8 ভাগ 2, এরকম 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4 হয়। তাহলে 4ও একটা কি হবে? 4ও একটা পূর্ণ সংখ্যা। তাহলে এখানে 2 দিয়ে ভাগ করার কারণে 4 আসছে, পূর্ণ সংখ্যা আসছে। তাহলে 2 হবে 8 এর আরো একটা গুণনীয়ক। এরপরে মনে করো 8 কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে দেখো এখানে ভগ্নাংশ আসে, 2.6666 এরকম 7 আসছে। তো এটা একটা কি? ভগ্নাংশ রয়েছে বা দশমিক সংখ্যা। এইটা কিন্তু হবে না, 8 এর গুণনীয়ক হবে না। অর্থাৎ কাকে দ্বারা ভাগ করলাম? 8 কে 3 দ্বারা ভাগ করলাম। 8 কে 3 দ্বারা ভাগ করার কারণে এটা একটা দশমিক সংখ্যা আসলো। যেহেতু একটা দশমিক সংখ্যা এসেছে, তাই 3 সংখ্যাটা 8 এর গুণনীয়ক হবে না। আবার এখানে 8 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? দেখো 2 আসে। তাহলে 2 আসছে, তাহলে কাকে দ্বারা ভাগ করলাম? 4 দ্বারা ভাগ করলাম। তো 4 দ্বারা ভাগ করার কারণে একটা পূর্ণ সংখ্যা এসেছে। তো যাকে দ্বারা ভাগ করলে একটা পূর্ণ সংখ্যা আসে, ওই সংখ্যাগুলোকে বলা হয় গুণনীয়ক। তাহলে এখানে 4ও একটা গুণনীয়ক হবে। এরপর দেখো, 8 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে একটা পূর্ণ সংখ্যা আসে না, তাহলে 5 একটা গুণনীয়ক হবে না। আবার 8 কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে না। 8 কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? কোনো পূর্ণ সংখ্যা আসতেছে না। আবার 8 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে দেখো 1 আসতেছে। তার মানে 8 সংখ্যাটাও একটা গুণনীয়ক হবে 8 এর। তাহলে এই যে সংখ্যাগুলো, এগুলোকে বলা হয় 8 এর গুণনীয়ক। ঠিক আছে? তো এখানে বলছে সেট হলে কমা কমাদের লিখে তারপরে প্রথমে এবং লাস্টে কি করতে হয়? ব্র্যাকেটস দিয়ে দিতে হয়। দেখো এখানে কিন্তু খ, মানে অপশন খ এর সাথে মিলে গিয়েছে, তাই এখানে অপশন খই হবে 8 এর গুণনীয়ক সেট। অর্থাৎ 1, 2, 4 এবং 8 এরা হবে। ঠিক আছে? আর বাকি সংখ্যাগুলো হলো না কেন? কারণ ওগুলো দ্বারা ভাগ করলে ভাগফল কিন্তু একটা ভগ্নাংশ আসে বা পূর্ণ সংখ্যা আসে না, তাই ওগুলো গুণনীয়ক হবে না। ঠিক আছে? এরপর দেখো 2 নম্বর প্রশ্ন, সেট সি হতে সেট বি এ একটি সম্পর্ক আর হলে নিচের কোনটি সঠিক? তো এখানে খেয়াল করো, এখানে বলছে সেট সি হতে সেট বি এ একটি সম্পর্ক আর হলে নিচের কোনটি সঠিক? এখানে সি এবং বি সেট দ্বয়ের কার্তেশীয় গুণজ কোনটা হবে? কার্তেশীয় গুণজ হবে সি ক্রস বি। এই সেটের অন্তর্গত ক্রমজোড়গুলোর অশূন্য উপসেট আর কে সেট সি হতে সেট বি একটা অন্যয় বা সম্পর্ক বলা হয়, মানে সম্পর্ক তৈরি করেছে। তা আর সেট সি ক্রস বি সেটের একটা উপসেট হবে। তো উপসেটের সংখ্যা কত? এই যে মানে চিহ্ন কি যেটা, ঠিক আছে? তাহলে এইটা হবে সম্পর্ক, সেটা হচ্ছে গ নম্বরে। যেহেতু একটা উপসেট হলে আর উপসেট সি ক্রস বি, এজন্য এটা হলো, এটা হচ্ছে গ নম্বর অ্যান্সার হবে। তারপর 3 নম্বরে চলে যায়। 3 নম্বর হচ্ছে এ একটা সেট দেওয়া হচ্ছে, তার উপাদান 1 এবং 2, বি সেটের উপাদান হচ্ছে 2, 5। তাহলে আমাদের বের করতে হবে পাওয়ার অফ
এ ইন্টারসেকশন বি, প্রথমে আমাদের এ ইন্টারসেকশন বি বের করে তারপরে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি বের করবো। যেমন দেখো এ ইন্টারসেকশন বি কত হবে, তো এ এর যে উপাদানগুলো আছে সেগুলো বসিয়ে দিলাম, বি এর উপাদানগুলো বসিয়ে দিলাম। তো যে উপাদানগুলো কমন আছে, মানে এর ভিতরেও আছে বির ভিতরে আছে, যেমন দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে কি এইগুলো হচ্ছে কমন। এই যে এটা হচ্ছে কমন, তাহলে কমন কত এখানে 2, ঠিক আছে, কমন কত এখানে, কমন হচ্ছে 2, ঠিক আছে। তো এখন কমন যদি 2 হয় তাহলে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি কত হবে, পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি এটা হবে, এখানে যতগুলো উপাদান আছে এখানে প্রথমে কত আছে, 2 আছে, 2 আছে, আর ফাঁকা সেট মিলে একটা কি হবে, উপসেট হবে, মানে আমরা এই যে এ ইন্টারসেকশন বি যে সেটটা তৈরি হলো এখানে মাত্র 2 হচ্ছে উপাদান হলো, তার সেইখান থেকে আমরা যদি উপসেট গুলো লিখি তো এইভাবে লিখতে হবে, কমা কমা দিয়ে লিখে প্রথমে এবং লাস্টে আবার এরকম ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে। বা এটাকে ফাঁকা সেটও দিতে পারি, এই যে এরকম চিহ্ন দিতে পারি। তো এই যে এখানে এই সেটের উপাদান সংখ্যা কয়টা হচ্ছে, সদস্য সংখ্যা বা উপাদানের সংখ্যা কত হলো, 2। আমাদের এখানে বলছে সদস্য সংখ্যা হিসাব করতে, তো সদস্য সংখ্যাও যা আবার উপাদান সংখ্যাও তাই, তার মানে এখানে অ্যান্সার হবে কত, খ নাম্বার। তারপর 4 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি x belongs to n, n জিনিসটা কি, n হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা মানে কত, দেখো আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে 1 2 3 4 5 6 7 এগুলা। তো এখানে x belongs to n মানে x এর মান স্বাভাবিক সংখ্যা হবে, তবে x এর মান কত হবে, 13 চেয়ে বড় হবে এবং 17 এর চেয়ে ছোট হবে, এবং সেগুলো মৌলিক সংখ্যা হতে হবে। এখন এখানে আমাদের দেখো এই যে শর্ত x belongs to n such that 13 এর চেয়ে কত হবে, x এর মান 13 চেয়ে বড় হবে এবং 17 চেয়ে ছোট হবে, এবং এটা মৌলিক সংখ্যা হবে। সেটটি 13 অপেক্ষা বড় এবং 17 অপেক্ষা ছোট মৌলিক স্বাভাবিক সংখ্যা নির্দেশ করেছে, কিন্তু 13 অপেক্ষা বড় মানে 13 অপেক্ষা বড় এবং 17 অপেক্ষা ছোট স্বাভাবিক সংখ্যাগুলো কোনগুলো, দেখো এই যে এইগুলা, এই যে 14, তারপরে হচ্ছে 15, তারপর হচ্ছে 16, যার একটিও মৌলিক সংখ্যা না। এরা কিন্তু সবই, কেউ কিন্তু মৌলিক সংখ্যা না। মৌলিক সংখ্যাকে শুধুমাত্র ওই সংখ্যা আর 1 দ্বারা ভাগ করলে ভাগফল একটা পূর্ণ সংখ্যা আসবে, তাই ছাড়া বাকি সবগুলো দ্বারা ভাগ করলে একটা কি আসবে বলতো, ভগ্নাংশ আসবে। কিন্তু এখানে 14, দেখো 14 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারতেছি, 2 দিয়ে ভাগ করতে পারতেছি, 7 দিয়ে ভাগ করতেছি, আবার 14 দিয়ে ভাগ করতেছি, তাহলে এটা একটা মৌলিক সংখ্যা না। তারপর এখানে 15 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারতেছি, 3 দিয়ে, 5 দিয়ে, আবার 15 দিয়ে ভাগ করতে পারতেছি। 16 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারতেছি, 2 দিয়ে, 4 দিয়ে, 8 দিয়ে, 16 দ্বারা ভাগ করতে পারতেছি, তাহলে এরা কিন্তু মৌলিক সংখ্যা না। তো যেহেতু এখানে মৌলিক সংখ্যা হতে হবে তাই সেটের কোনো উপাদান নাই, ঠিক আছে, উপাদান হচ্ছে ফাঁকা সেট, ফাঁকা একদম, তাই জেনে এটা হবে ফাঁকা সেট, ঠিক আছে। এটা অ্যান্সার হবে কোনটা, এটা হবে ক নাম্বার অ্যান্সার হবে, এই যে ফাঁকা সেট। এখন দেখো ক নাম্বার কেন হলো, গ নাম্বার কেন হলো না। ক নাম্বার দেখো একই সাথে দুইটা দেয়া হয়ে গিয়েছে, হয়তো এরকম দিতে হবে অথবা এরকম দিতে হবে, একই সাথে এটাও দিবা আবার এটাও এইভাবে দেওয়া যাবে না, ঠিক আছে, এজন্য গ নাম্বার হলো না, উত্তর হবে ক নাম্বার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা 5 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি। 5 নম্বরে এ ইউনিয়ন বি সমান এ বি সি দেওয়া আছে। তো এ বি সি যদি হয় তাহলে আমাদের এর মান কত হবে, বির মান কত হবে, সেটা আমাদের এখান থেকে বের করতে হবে। তো দেখি আমরা একটু এখানে একটু খেয়াল করি, এখানে এ ইউনিয়ন বি আছে তাই না, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, তো এর মান যদি এ আর বি হয় আর বির মান যদি বি এ বি সি হয়, তাহলে এ ইউনিয়ন বি, এই ইউনিয়ন বির মান এই এবিসি হয় কিনা, যদি এবিসি হয় তাহলে 1 নাম্বার সঠিক হবে, আর যদি এবিসি না হয় তাহলে সঠিক হবে না, তাই না। তো দেখো এখানে এর মান কত, এর যে উপাদানগুলো আছে এ কমা বি, আবার ইউনিয়ন এখানে কত এ বি সি, এটা হচ্ছে বির উপাদানগুলো। তো এখানে এ ইউনিয়ন আছে, ইউনিয়ন থাকলে এখানে যে উপাদানগুলো আছে কমন আনকমন সবগুলো হচ্ছে অ্যান্সারের ভিতরে যাবে, তাহলে এ যাবে, বি যাবে, সি যাবে, তার মানে কিন্তু দেখো এ ইউনিয়ন বির সমান হয়ে গিয়েছে, তার মানে 1 নাম্বার ঠিক আছে, সঠিক আছে। বি নাম্বার ঠিক আছে কিনা দেখি, এখানেও এর উপাদান আছে এবিসি, বির উপাদান আছে বিসি, এটারও দেখো কমন আনকমন সবগুলো নিলে এর এ ইউনিয়ন বি কত হবে, এ ইউনিয়ন বি হবে এ বি সি, এরকম হবে, তাহলে এটাও কিন্তু সঠিক আছে। আবার এখান থেকে দেখো এখানেও এ ইউনিয়ন বির মান এ বি সি আসে, তার মানে এটাও কিন্তু সঠিক আছে, তাই না, তার মানে সবগুলোই কিন্তু সঠিক, সঠিক সবগুলো, তার মানে ঘ নাম্বার হচ্ছে অ্যান্সার। এটা অ্যান্সার কোনটা কত হবে, ঘ নাম্বার। তারপরে 6 নম্বরে চলে যাই। 6 নম্বর এখানে দেখো এ ও বি দুইটি
সসীম সেটের জন্য নিচের কোনগুলো সঠিক হবে? তো সসীম সেট কাকে বলা হয়? যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় তাকে কি বলা হয়? সসীম সেট বলা হয়। ঠিক আছে, সসীম সেটের জন্য নিচের কোনগুলো সঠিক হবে? এখন একটু দেখো, এখানে ব্যাখ্যায় চলে যায়। আমরা ধরি এ সেটটি হচ্ছে 4, 6, 7, তুমি যে কোনো সসীম সেট ধরতে পারো। আবার বি সেটের উপাদানগুলো ধরি হচ্ছে 3 এবং 6, অন্য যে কোনো কিছু ধরতে পারো, কোনো সমস্যা নেই। তবে যেহেতু বলছে সসীম সেট, তা এর জন্য এখানে গণনা করা যাবে, বা 2টা 3টা এরকম 4টা 5টা ধরতে পারো। তো এখন এ ক্রস বি কত হবে? আমরা যদি এ এর সাথে বি গুণ করি, ক্রস করি, তাহলে কত হয়? আমরা জানি এটা হচ্ছে প্রথম সেটের প্রথম উপাদানের সাথে দ্বিতীয় সেটের প্রথম উপাদান। ঠিক আছে, এইভাবে আমাদের ক্রমজোড় গুলো বের করতে হবে। তাহলে এখানে 4,3 হবে, তারপর 4-এর সাথে এখানে 6 নিলাম, 4,6 হলো। তো 4-এর কাজ শেষ হয়ে গেল। এখন এখানে কি রয়েছে? দ্বিতীয় উপাদান রয়েছে 6, 6-এর সাথে প্রথমে 3, এই যে 6-এর সাথে 3 হলো, 6-এর সাথে পরে 6 হবে, 6-এর সাথে 6 হলো। তারপরে দেখো 7-এর সাথে প্রথমে 3, এই যে 7,3, তারপর সাথে সাথে এই 6 হবে, এইভাবে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি বের করেছি? ক্রমজোড় বের করলাম, তাই না? তো এইখানে যে ক্রমজোড় গুলো হলো সবগুলো কিন্তু x, y belongs such that x belongs to a আর y belongs to b, মানে এখানে যে ক্রমজোড় আমরা পেলাম, এই ক্রমজোড়ের প্রথম যে উপাদানটা এটা হচ্ছে এ থেকে নেওয়া হয়েছে, আর দ্বিতীয় যে উপাদান রয়েছে সেটা হচ্ছে বি থেকে নেওয়া হয়েছে, তাই না? তার মানে এই যে এখানে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। তো এক্স এর মানগুলো কিন্তু এর ভিতরে থাকতেছে। যেমন দেখো এখানে এই 4 তো এই যে এর ভিতরে আছে, এ সেটের উপাদান আছে। এই 4 এ সেটের উপাদান, এই 6 এই যে প্রথম সেটের উপাদান। এই মানে সব এক্স গুলো, এই প্রথম যে মানটা ওগুলো হচ্ছে এক্স এর মান, তো সব এক্স গুলো এ সেটের ভিতরে আছে, আবার সব ওয়াই গুলো বি সেটের ভিতরে আছে। এর জন্য এখানে লেখা হয়েছে এই যে এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি। ঠিক আছে, মানে এক্স হচ্ছে এর ভিতরে আছে আর ওয়াই হচ্ছে বির ভিতরে আছে। এখন এক্স ক্রস বি, এ ক্রস বি মানে এ গুণ বি, এর প্রতিটি সদস্য একটা ক্রমজোড়। প্রতিটি সদস্য একটা কি ক্রমজোড় না? এই যে এটা একটা ক্রমজোড়, এটা একটা ক্রমজোড়, এটা একটা ক্রমজোড়, এটা একটা, এটা একটা, এটা, এগুলো ক্রমজোড়। তাহলে ক্রমজোড় যদি হয় তাহলে দেখো এখানে এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু ওয়াই, এটাও ঠিক আছে, আবার ক্রমজোড়ও ঠিক আছে। তার মানে এখানে আমরা বলতে পারি যে এখানে দেখো এটা সঠিক রয়েছে, এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি, এখানে হবে এ, ঠিক আছে, এবং এটা হবে বি। আচ্ছা, এবার হচ্ছে তাহলে এটাও সঠিক, এই যে প্রতিটি সদস্য একটা ক্রমজোড় হচ্ছে। এখন দেখি এন অফ এ এন অফ বি সমান এটা হয় কিনা, মানে এন অফ এ ক্রস বি সমান এ বি হয় কিনা। দেখো এখানে আমরা যদি এন অফ এ সমান এ ধরি আর এন অফ বি সমান যদি বি ধরি, ঠিক আছে, তাহলে এন অফ এ ক্রস বি সমান কত হবে? এ বি হবে, মানে গুণ আকারে হচ্ছে। ঠিক আছে না? এখানে খেয়াল করো এন অফ এ কত, এন অফ এ কত, এখানে এন অফ এ এর মান এখানে 3। দেখো 3টা উপাদান আছে না, এ সেটে 3টা উপাদান আছে, এই যে 3টা উপাদান। তাহলে আমরা বলতে পারি না এন অফ এর উপাদান কয়টা? 3টা। আবার এন অফ বি এর উপাদান কত? এখানে 2টা, এই যে দুইটা। তাহলে এন অফ এখানে এ ক্রস বি এর উপাদান সংখ্যা কয়টা হবে? 3 দুগুণ 6টা হবে। দেখো তো এখানে 6টা হয়ে গিয়েছে কিনা? 1 2 3 4 5 6টা হয়ে গেছে। তার মানে এটাও কিন্তু মিলে গেছে, তাই না? যেহেতু মিলে গেছে তার মানে 2 নম্বরটাও অ্যান্সার হবে। এটা অ্যান্সার হবে সবগুলো বলতে এখানে 1 2 3 অর্থাৎ ঘ নম্বর অ্যান্সার হবে। এরপরে প্রশ্ন হচ্ছে এ একটা সেট দেওয়া আছে, এ বলছে যে এ সমান এত হলে নিচের 7 থেকে 9 নং প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এ সেটের সঠিক প্রকাশ কোনটা হবে? দেখো এ সেটের যে উপাদান আছে সবগুলো যদি একটু আমরা খেয়াল করি, সবগুলো তো স্বাভাবিক সংখ্যাই, এবং 6 7 8 9 10 11 12 13 রয়েছে। তার মানে এখানে স্বাভাবিক সংখ্যা, এখানে এ সেটের প্রতিটি উপাদানই কিন্তু স্বাভাবিক সংখ্যা, তাই না? এখানে উপাদানগুলো 6 অপেক্ষা বড় বা 6 এর সমান এবং 13 অপেক্ষা ছোট অথবা 13 এর সমান। তো প্রদত্ত শর্ত অনুসারে অপশন ক খ গ, হ্যাঁ, ক খ গ ঘ, মানে ক খ এবং ঘ সঠিক নয়, কারণ অপশন ক তে 6 এবং 13 নেই। দেখছো এখানে 6 নেই এবং 13 নেই। তোমরা বলবো যে আমরা তো দেখতে পাচ্ছি এখানে 6 আছে আর এখানে 13 আছে, এটা কিন্তু নাই। মানে এটা বলতেছে যে এক্স এর মান 6 অপেক্ষা বড় হবে। তো 6 অপেক্ষা বড় হলে এটা তো থাকতেছে না। আবার এখানে 13 অপেক্ষা কি হবে? ছোট হবে। ছোট হলে তো 13 থাকতেছে না। আমাদের এখানে প্রকাশ করতে হবে এখানে কিন্তু 6 আছে, তা 6 সমান হতে পারবে। আমরা যদি এখানে যদি 5 এর থেকে বড়, আবার এখানে যদি 14 দেওয়া থাকতো তাহলে এটা আমরা ধরতে পারতাম, কিন্তু এখানে কি
এখানে 6 অপেক্ষা বড়, বলছে যে 6 অপেক্ষা বড়, তো 6 অপেক্ষা বড় হলে তো 7 হয়, আবার এখানে 13 অপেক্ষা ছোট হলে সেটা তো 12 হয়, এরকম হয়। তার মানে এই দুটা কিন্তু বাদ যাচ্ছে, ঠিক আছে, তার মানে এটা অ্যান্সারের ভিতরে যাবে না, এটা বাদ, ক্রস। আবার এখানে দেখো অপশন বি তে x বিলংস টু n, মানে x এর মান স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, এবং x এর মান সর্বনিম্ন 6 হতে পারবে, তো ঠিক আছে, কিন্তু সর্বোচ্চ 13 চেয়ে কম হবে, ঠিক আছে, তো 13 চেয়ে যদি কম হয় এখানে তাহলে তো 13 বাদ যাচ্ছে, এই যে 13টা বাদ যাচ্ছে, এখানে তো আছে, যদি এখানে সমান থাকতো তাহলে হতো, তো এখানে দেওয়া আছে দেখো x বিলংস টু n, x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, x এর মান 6, সর্বনিম্ন 6 হতে পারে এবং সর্বোচ্চ 13 হতে পারে অথবা তার ভিতরে থাকবে, তো এটাই অ্যান্সার সঠিক। আর এটা সঠিক নয় কেন, এখানে 6 বাদ যাচ্ছে এখানে, ঠিক আছে, তার মানে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে গ, x বিলংস টু n such that x এর মান 6 এর সমান হতে পারবে অথবা 6 থেকে বড় হবে এবং সর্বোচ্চ 13 হতে পারবে অথবা 13 চেয়ে ছোট হবে, এটা হচ্ছে অ্যান্সার। তারপরে এ সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটা? দেখো এ সেট থেকে যে মৌলিক সংখ্যাগুলো আছে, এ সেট এই যেটা, এখান থেকে মৌলিক সংখ্যা নিতে হবে। মৌলিক সংখ্যা কোনগুলো? দেখো এখানে মৌলিক সংখ্যা আছে 7, তারপরে 11 আর 13, এই তিনটা নিয়ে গঠিত যে সেট, সেটা হবে মৌলিক সেটের সংখ্যা উপাদান, ঠিক আছে। এখানে কত হবে? 1 নাম্বার, দেখো 7, 11 আর 13, তাহলে এটা হবে মৌলিক সংখ্যাগুলোর কি, মৌলিক সংখ্যাগুলোর সেট, এটা হচ্ছে গ নাম্বার হবে, ঠিক আছে। এখন দেখো এই যে ব্যাখ্যা দেওয়া হয়েছে 6 থেকে 13 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে 7, 11 এবং 13, তো এ সেটের মৌলিক সেটগুলোর সেট হবে 7, 11 এবং 13। 9 নম্বর যে প্রশ্নটা, 9 নম্বর, এ সেটের 3 এর গুণিতকগুলোর সেট কোনটি? এ সেটের 3 এর গুণিতকগুলোর সেট কোনটা হবে? তো দেখো এখানে 6 থেকে 13 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 3 এর গুণিতকগুলো কোনগুলো? তো 3 এর গুণিতকগুলো কোনগুলো? 3 এর গুণিতক, গুণিতক কাদেরকে বলা হয়? দেখো গুণিতক হচ্ছে 3 অক্ষে 3, তাই না, 3 এর গুণিতকেরা 3 অক্ষে 3, 3 দুগুণ 6, তারপরে 3 এর 3 তিরিকে 9, 3 এর 4 12, হ্যাঁ, 3 5 15, এইগুলো হচ্ছে 3 এর গুণিতক। তো 3 এর গুণিতক মানে 3 এর ঘরের নাম তার কি। তো এইখানে দেখো এখানে বলছে যে এ সেটের 3 এর গুণিতকগুলোর সেট কোনটা হবে? তো এখানে এ সেটের সর্বনিম্ন উপাদান তো 6 ছিল, তাহলে এখানে দেখো 6 আছে, 9 আছে এবং 12, এর ভিতরে 15 কিন্তু যাবে না, তো এই যে এর ভিতরে ওই সেটের ভিতরে এই সংখ্যাগুলোর ভিতরে কোন কোনগুলো ছিল, ঠিক আছে, এই 6 ছিল, 9 ছিল এবং 12, তাহলে এটা হবে তাদের সেট, অর্থাৎ এ সেটের 3 এর গুণিতকগুলোর সেট কোনটা, কত হবে? 6, 9 এবং 12, এর অ্যান্সার কত হবে? ঘ নাম্বার। এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ তে আসতে পারে, ঠিক আছে, এগুলো এমসিকিউ তে তোমাদের আসতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে রয়েছে তোমাদের জন্য আমাদের অনলাইন কোর্সের ব্যবস্থা করা রয়েছে। তোমরা যারা বিজ্ঞান বিভাগে রয়েছে তাদের মাত্র 550 টাকার বিনিময়ে তোমরা 5টা সাবজেক্ট পড়তে পারবা, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত, ঠিক আছে। তো এই সাবজেক্ট গুলো তোমাদের ক্লাসগুলো হবে হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমে, সপ্তাহে 7 দিনই ক্লাস হবে, প্রতিদিন 2টা করে ক্লাস হবে। তোমরা যদি আমাদের এই কোর্সটিতে ভর্তি হতে চাও তাহলে আমাদের দেওয়া যে নাম্বারটি 01620103495, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে, তোমরা সেখানেও নক করে আরো বিস্তারিত কিছু জানতে চাইলে জানতে পারো। আর যারা আর্টস এবং কমার্সে রয়েছে তাদের জন্য গণিত এবং সাধারণ বিজ্ঞান মাত্র 220 টাকার বিনিময়ে পড়ানো হয়। তো ভর্তির জন্য আমাদের এই যে 01620103495 এই নাম্বারটিতে যোগাযোগ করতে হবে, ঠিক আছে। আর যারা আমাদের অফলাইন কোর্সে ভর্তি হতে চাও, আমাদের অফলাইন কোর্স রয়েছে আমাদের কোচিং এর ঠিকানা হচ্ছে মসত্তর, পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা 1212। ব্র্যাক ইউনিভার্সিটি আছে, ব্র্যাক ইউনিভার্সিটির পকেট গেটের যে গলি আছে এই গলির মাথায় হচ্ছে আমাদের কোচিং আছে। তোমরা যদি কেউ আসতে চাও এখানে সরাসরি এসেও ভর্তি হতে পারো। দেখো 10 নম্বর প্রশ্ন হচ্ছে, যদি এ সমান এত হয়, হ্যাঁ, এই উপাদান দেওয়া আছে 3 এবং 4, বি সেটের উপাদান দেওয়া আছে 2 এবং 4, তো এখানে x বিলংস টু a এবং y বিলংস টু b হয়, তবে a এবং b এর উপাদানগুলোর মধ্যে x y এর চেয়ে বড়। এই যে এই চিহ্নটা যেদিকে থাকবে ওই চিহ্নটা ওই সংখ্যাটা বড় হবে, কারণ এখানে x এর দিকে ফিরানো আছে, তার মানে x এর মান বড়, y এর মান ছোট। সম্পর্ক বিবেচনা করে আমাদেরকে একটা কি করতে হবে? অন্যটি নির্ণয় করতে হবে। এখন একটু খেয়াল করো, সমাধান হচ্ছে দেওয়া আছে a সেটের উপাদান 3, 4, b সেটের উপাদান হচ্ছে 2, 4, ঠিক আছে, এবং x বিলংস টু a, y বিলংস টু b। তো প্রশ্ন মতে অন্যায় আর হবে x, y such that x belongs to a, y belongs to b এবং
এক্স এর মান ওয়াই এর চেয়ে বড় হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে কি করব, আমরা ক্রস এখানে ক্রোমোজোম মানে ক্রস বের করব, এ ক্রস বি। তো এ এর উপাদানগুলো লিখলাম, বি এর উপাদানগুলো লিখলাম, লেখার পরে ক্রস করব। ক্রস করলে কি হবে, এখানে 3 প্রথমে থাকবে, 3 কমা এখানে 2, এই যে 3,2, তারপরে 3,4, এই যে 3,4, তারপর এখানে 4,2, 4,4 এরকম। এইখানে এইখানে আমাদেরকে রিলেশনটা করতে হবে, অন্যায়টা করতে হবে। অন্যায় হতে হবে, এখানে দেখো এক্স এর মান হতে হবে ওয়াই এর থেকে বড় হতে হবে। দেখো এখানে এক্স এর মান ওয়াই এর থেকে বড় আছে, এই জন্য উত্তরে এই বিটা এটা নেওয়া যাবে। কিন্তু এখানে এক্স এর মান ওয়াই এর থেকে কি হয়েছে, ছোট হয়ে গিয়েছে, এটা তাহলে হবে না। ঠিক আছে, আবার এখানে এক্স এর মান ওয়াই এর চেয়ে বড় আছে, এটা ঠিক আছে, কিন্তু এখানে এক্স এর সমান হয়ে গেছে, সমান হলেও হবে না, বড় হতে হবে। তাহলে এটা সঠিক আনসার হবে এই যে এটা, এটা 3,2 এবং 4,2, এটা হবে এটার সম্পর্ক। তো পরীক্ষা যদি আসে এইভাবে তোমরা করে দেবা। তারপরে 11 নম্বর প্রশ্ন, যদি সি সমান 2,5 হয় আর ডি সমান যদি এই উপাদান এটা হয়, এই উপাদানগুলো, এবং সি হচ্ছে এক্স বিলংস টু সি, ওয়াই বিলংস টু ডি হয়, তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে আমাদের সম্পর্ক বিবেচনা করতে হবে। সেটা কি, x+1, x+1 এর মান এর চেয়ে ওয়াই এর মান বড় হবে, এই সম্পর্কটি বিবেচনায় থাকে যেন, তবে আমাদের অন্যটি নির্ণয় করতে হবে। এখানে খেয়াল করো, এখানে যে সি সেটের উপাদান যেগুলো দেওয়া আছে 2,5 এবং ডি সেটের উপাদান দেওয়া আছে 4, 6 এবং 7। আমাদের রিলেশনটি হবে কত, আর সমান হচ্ছে x, y such that x belongs to c এবং y belongs to z এবং x+1 এর চেয়ে y এর মান বড় হবে। তাহলে সেটা আমরা বিবেচনা করব। তার আগে আমাদের সি ক্রস ডি বের করতে হবে। তো সি ক্রস ডি যদি আমরা বের করি, দেখো এখানে সি এর মান বসালাম, ডি এর মান বসালাম। এখানে দেখো প্রথমে 2 নিতে হবে, তারপরে এখানে উপাদানগুলো বসাতে হবে, 2,4, তারপরে 2,6, তারপরে 2,7 এইভাবে বসাতে হবে। তারপরে 2 এর কাজ শেষ, এখানে 5 কত 4, তারপরে 5,6, তারপরে কত 5,7। এইভাবে আমাদের এটা ক্রস বের করলাম। ক্রস বের করার পরে আমাদের প্রথমে এবং লাস্টে যদি আমরা এরকম সেকেন্ড ব্র্যাকেট দিই, সেটাই হয়ে যাবে সেট। এখন আমাদের সম্পর্ক বিবেচনা করতে হবে x+1, এক্স এর সাথে আমাদের 1 যোগ করতে হবে। যোগ করার পরেও যদি ওয়াই এর মান বড় হয়ে যায়, ওটা হবে আনসার। যেমন দেখো এখানে কত আছে, 3, 2 আছে, এখানে কত আছে, দেখো 2 আছে, তাই না? তো যদি প্রথমে কত আছে, প্রথম উপাদানটা আছে 2, 2 এর সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে এটা হয়ে যাবে 3, 3 এর চেয়ে কিন্তু ওয়াই বড় আছে, তার মানে এটা ঠিক আছে, এটা যাবে, এটা উত্তরের ভিতরে যাবে, এটা নেওয়া যাবে। এরপরে দেখো এটার সাথে আমরা যদি, এখানে কত আছে 2, 2 এর সাথে 1 যোগ করলে কত হবে, 3 হয়ে যাবে, 3 এর চেয়ে কিন্তু 6 বড় আছে, এটাও নেওয়া যাবে। তারপরে এখানে আছে 2, 2 এর সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে কত হয়ে যাবে, 3, 3 এর চেয়ে 7 কিন্তু বড় আছে, এটাও শর্তকে মেনে চলে। এখানে কত আছে 5, তো দেখতেই পাচ্ছি যে 5 তো এক্স এর মানই ওয়াই এর চেয়ে বড়, তাহলে x+1 এর সাথে যদি আরো 1 যোগ করি 6 হয়ে যাবে। তো 6 তো অবশ্যই 4 এর চেয়ে বড়, এটা কিন্তু উত্তরের ভিতরে আসবে না, শর্ত মানি নাই। আর এটা দেখো এখানে 5 আছে, 5 এর সাথে যদি 1 যোগ করো তাহলে 6 হয়ে যাচ্ছে, 6 কিন্তু 6 এর সমান হয়ে যাচ্ছে। সমান হলে তো হবে না, 6 এর থেকে ছোট হতে হবে, কিন্তু মানে ওয়াই এর থেকে ছোট হতে হবে, এটা কিন্তু হয় নাই। এখানে 5 আছে, 5 এর সাথে আরো যদি 1 যোগ করি তাহলে 6 হয়ে যায়, এই 6 এর থেকে 7 কিন্তু বড়, এটা কিন্তু শর্তটাকে কি করেছে, মেনে চলেছে, তার মানে এটা অ্যান্সারের ভিতর হবে, এটা হবে অ্যান্সার। ওকে, আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা 12 নম্বর প্রশ্ন চলে যায়। 12 নম্বর প্রশ্ন এরকম দেওয়া আছে, f of x সমান x⁴ প্লাস 5x মাইনাস 3 হলে আমাদের f of -1 বের করতে হবে, f of 2 বের করতে হবে এবং f of হাফ এর মান বের করতে হবে। তো এটা খুবই ইজি একটা অঙ্ক, যে এখানে f of x দেওয়া আছে, তাই না? তো f of x আমরা যখন এই মানগুলো বের করব, f of -1 আছে, এটাকে পড়তে হবে f of -1। তো যখন -1 হবে তখন এই যে x এর জায়গায়, এখানে x এর জায়গায় আমরা -1 বসাবো, এই x এর জায়গায় -1 বসাবো। দেখো -1 আর উপরে যা আছে তাই, এর পাওয়ার কত 4 যোগ 5 ইন্টু -1 এর লাস্টে -3 রয়েছে। এখন দেখো এটা যদি আমরা হিসাব করি, -1 টু দি পাওয়ার 4, এটার মান কত আসে, 1 আসে। কিভাবে বের করতে পারি, ক্যালকুলেটরের মাধ্যমেও বের করতে পারি। এই যে -1 টু দি পাওয়ার কত 4, এটার মান কত আসছে, দেখছো 1 আসছে, এই যে 1 বসিয়ে দিলাম। আবার এখানে দেখো
প্লাস হচ্ছে 5 ইন্টু -1, তো 5 এর সাথে যদি -1 গুণ করি তাহলে মাইনাস 5 অক্ষের 5 এবং প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে -5, ঠিক আছে। প্রথমে হচ্ছে 1, তারপরে -5 -3, ঠিক আছে। এখানে কত আসে, এই যে 1 আর -8, এখান থেকে কত হয় -7 আসে, এই যে -7, ঠিক আছে। তো এইভাবে আমরা করতে পারি। আবার তুমি চাইলে ক্যালকুলেটরের মাধ্যমে একবারও মানটা বের করে দেখতে পারো যদি এমসিকিউ তে আসে, তাই না। তাহলে এইভাবে করতে পারো। এই যে প্রথমে দেখো এই যে মানগুলো যেগুলো দেওয়া আছে, কত, এই যে -1 এর পাওয়ার কত, -1 এর পাওয়ার হচ্ছে 4, -1 টু দি পাওয়ার কত 4, টু দি পাওয়ার 4, যোগ এখানে কত যোগ হচ্ছে -1 টু দি পাওয়ার কত, এর কোনো -1 নাই, এখানে দেওয়া আছে দেখো, এখানে নিতে হবে আগে, একটু এই পাশ সরাই নিতে হবে, এখানে যোগ আছে, এখানে 5 রয়েছে, 5 ইন্টু -1, এই যে -1 দিয়ে দিলাম, লাস্টে কত আছে -3 রয়েছে, -3, কত হয় এখানে -7 আসে। এইভাবে আমরা করতে পারি। তারপর দেখো এখানে দেওয়া আছে হচ্ছে f(2) এর মান বের করতে হবে, এইটা হবে না, f(2) কত হবে, f(2) হবে 2 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু এখানে 2 -3, এখানে 2 টু দি পাওয়ার 4 এর মান কত আসে, দেখো 2 টু দি পাওয়ার 4, এই যে 2 টু দি পাওয়ার 4 এর মান কত আসে, 16 আসে, এই যে 16 লিখলাম। তারপর এখানে 5 দুগুণ 10 হয়ে যায়, আর সেখান থেকে 3 বিয়োগ, এখন 16 আর 10 যোগ করলে কত হয়, 16 আর 10 যোগ করলে হয় 26, সেখান থেকে 3 বিয়োগ করতে হবে, তাহলে 23 হয়, এটা অ্যান্সার। এরপরে আমাদের বের করতে হবে এফ অফ হাফ এর মান। তো এফ অফ হাফ কত আসে, দেখো এফ অফ হাফ রয়েছে 1/2 এরকম, কত হবে, এখানে এক্স এর মান এখানে 1/2 এর পাওয়ার কত 4, এই যে 4 দিয়ে দিলাম, যোগ 5 রয়েছে 5, এফ অফ এক্স এর মান কত 2 -3, এই যে লাস্টে -3 আছে। এখন এই যে 1/2 আছে, তাই না, এখানে হাফ 1/2 দিতে পারে, 1/2 এর পাওয়ার কত 4, এর মান কত আসে 1/16, এই যে 1/16 যোগ হচ্ছে 5/2 -3, এটাকে এই যে গুণ করলাম, মানে এই 5 এর সাথে 1 গুণ হয়ে গেল, ঠিক আছে। এখন এটাকে আমরা লসাগু করতে হবে আমাদেরকে, এখানে লসাগু কত হয়, এখানে 16 হচ্ছে লসাগু, তো 16 এর ভিতরে কয়বার যায়, একবার যায়, ওই 1 উপরে 1 এর সাথে গুণ করলে এককের 1 হয়, যোগ এই যে 2 16 এর ভিতরে কয়বার যায় 8 বার, 8 5 এর সাথে গুণ করলে 5 8 40 হয়, মাইনাস এর নিচে কিছু নেই মানে 1 আছে, ওই 1 16 এর ভিতরে কয়বার যায়, 16 এর ভিতরে যায় হচ্ছে 16 বার যায়, 16 এর সাথে আমরা যদি 3 গুণ করি তাহলে উপরে 3 আছে না, দেখো 16 গুণ হচ্ছে 3, যোগ করলে কত হয় 8, মানে গুণ করলে কত হয় 48 হয়, 48। এখন এই প্রথম এই যে 1 আর হচ্ছে 40 যোগ করলে কত হয় 41 হয়, 41 থেকে 48 বিয়োগ করতে হবে, এবং তার নিচে রয়েছে 16, বিয়োগ করলে -7 আসে, 7/16, তো এটা হচ্ছে অ্যান্সার, এই যে -7/16, ঠিক আছে। এইভাবে আমরা 12 নম্বরটা করে ফেলতে পারি। আর তুমি যদি চাও এখান থেকে এইভাবে হিসাব করে ফেলতে পারো, দেখো এখানে এটা দেওয়া আছে, তো তোমরা এই লসাগু না করে সরাসরি যদি এটা করতে চাও এভাবে করা যায়। এখানে কত, ওখানে 1/16 রয়েছে, এই যে 1/16 এটা দিবা, তারপরে কত আছে যোগ, এখানে কত 5 ভাগ হচ্ছে 2, এভাবে করা যায়, এবং লাস্টে রয়েছে কত -3, কত আসে, এই যে দেখো -7/16, এরকম ক্যালকুলেটর হলে এভাবে চলে আসবে, আর যদি না হয় তো এরকম প্রশ্ন এরকম আসবে। যদি এটা এমসিকিউ তে থাকে তাহলে তো অপশন তুমি দেখতেই পারবা, এভাবে দিয়ে এটা মান দিয়ে দিবা। তারপরে আমরা পরেরটা 13 নম্বর চলে যাচ্ছি। 13 নম্বর হচ্ছে যদি এফ অফ ওয়াই সমান এটা হয় ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার -4y -8 হয়, তবে কে এর কোন মানের জন্য এফ অফ -2 এর মান 0 হবে, ঠিক আছে। এফ অফ -2 এর মান কত হবে, 0 হবে। তো এখানে দেওয়া আছে এফ অফ ওয়াই সমান কত ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার -4y -8, এরকম দেওয়া আছে। তো এখান থেকে এফ অফ -2 বের করবো। এফ অফ -2 এর মান কত হবে, -2 টু দি পাওয়ার কত হবে 3 হবে, ঠিক আছে, প্লাস কে ইন্টু -2 এর হোল স্কোয়ার -4, আর এই ওয়াই এর মান হচ্ছে -2। ওকে, এখন দেখো এখানে আমরা -2 টু দি পাওয়ার 8, তো -2 এখানে দেখো -2 এর পাওয়ার কত, এর পাওয়ার হচ্ছে 3, তাই না, 3, এই যে পাওয়ার আছে 3, এটা কত হবে -8 হবে, এই দেখো -8 হলো, -8 হলো। আর এখানে এই যে 2 এর স্কোয়ার করলে কত হবে 4 হবে, 4 এর সাথে কে গুণ করবো, তাহলে 4 কে হবে 4k, এই যে সে 4k, আর এখানে -4, ঠিক আছে, -4, এই যে রয়েছে -4, আর এই যে -2, তো প্লাসে মাইনাসে, এখানে মাইনাস না আর এখানেও মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে,
মাইনাসে প্লাস হয়ে গেল এবং 4 দুগুণ 8 হয়ে গেল, এই 8। আর লাস্টে যে 8টা, এই যে 8 ছিল, এই লাস্টে 8 দিয়ে দিলাম, এটা কাটা যায়। তাহলে এখানে থাকে কত, 4 -4 থাকে, এই যে প্রথম -4 এবং তারপরে হচ্ছে 4k প্লাস 4k দিয়ে দিলাম। এখন f অফ -2 এর মান কত হবে, 0 হবে, এটা বলে দেওয়া আছে। এখানে বলছে না যে f অফ -2 এর মান কত হবে, 0। তাহলে এই যে f অফ -2 সমান কত পেয়েছি, -8 প্লাস 4k। তো এই যে -8 প্লাস 4k সমান আমাদের 0 বসাইতে হবে, যে -8 প্লাস হচ্ছে 4k সমান কত হবে, 0। এখান থেকে আমরা 4k টাকে রাখলাম আর -8টাকে ডান পাশে সরিয়ে দেব। তো মাইনাস আছে, ডান পাশে নিয়ে গেলে +8 হয়ে যায়। ওকে, এখান থেকে k সমান কত হবে, k সমান হবে 8/4। যেহেতু k এর সাথে 4 এর গুণ আছে, এজন্য এটাকে রাখলাম, এই পাশে ভাগ হয়ে গেল। এটা এই 8 এর ভিতর কয়বার যায়, 2 বার যায়। তাহলে k এর মান কত হলো, এই 2 হলো। তাহলে নিম্ন k এর মান হবে 2। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চাইলে আমাদের এই কোর্সগুলোতে ভর্তি হয়ে যাও। আলহামদুলিল্লাহ, আমাদের কোর্সগুলো অলরেডি শুরু হয়ে গিয়েছে, অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গিয়েছে। তোমরা চাইলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে, নাম্বারটা হচ্ছে 01620103495, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সগুলো সম্পর্কে আরো বিস্তারিত জেনে তারপরে ভর্তি হতে চাইলে ভর্তি হতে পারো। ইনশাল্লাহ আমাদের কাছে পড়লে আমরা সেভাবে তোমাদেরকে পড়াবো, যেভাবে পড়ালে তোমরা A+টা পেয়ে যাও ইনশাল্লাহ। 14 নম্বর প্রশ্ন, f of x সমান x³ মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 হয়, তবে x এর কোন মানের জন্য f of x সমান 0 হবে। ওই মানটা আমাদেরকে বের করতে হবে কোন মানের জন্য, ঠিক আছে। তো এখানে দেওয়া আছে f of x সমান কত, x³ মাইনাস 6x স্কোয়ার প্লাস হচ্ছে 11x মাইনাস 6, এটা। তো f of x এর মান কত হবে, 0 হবে। তো কোন মানের জন্য 0 হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, শর্তমতে f of x এর মান কিন্তু 0। তো f of x সমান তো আবার দেওয়া আছে যে x³ মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6, এটা দেওয়া আছে। এই যে সম্পর্কটা আমরা এখানে লিখলাম, সমান কত হবে, 0 হবে। এখন এটাকে আমরা একটু উৎপাদকে বিশ্লেষণ করব। যেমন এখানে x³ আছে, এখানে রেখে দিলাম। এই যে মাইনাস 6x স্কোয়ার আছে, এটাকে আমরা ভাঙবো, ভেঙে মাইনাস x স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার, দেখো মাইনাস x স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার, এটা করলে কত হয়, মাইনাস 6x স্কোয়ার হয়ে যায়। তো এটাকে ভেঙে আমরা মাইনাস x স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার লিখলাম। তারপরে কত আছে, এখানে 11x রয়েছে। তো 11টাকে ভেঙে আমরা 5x যোগ 6x লিখতে পারি, তাই না। 5 আর 6 যোগ করলে কত হবে, 11 হবে। আর লাস্টে তো মাইনাস 6 আছেই। এখন এখানে যেটা রয়েছে দেখো, x³ মাইনাস x স্কোয়ার, এখান থেকে আমরা x স্কোয়ার কমন নিতে পারি, যে এতটুকু অংশ থেকে x স্কোয়ার কমন নিলাম। কমন নিলে এখানে কত থাকে, x মাইনাস 1 থাকে, মানে x³ আছে। তো এখান থেকে আমরা x স্কোয়ার নিয়ে গিয়েছি, যে x স্কোয়ার নিয়ে গিয়েছি, তাই না। x স্কোয়ার যদি নিই তাহলে এখানে কি থাকে, আর একটা x থাকে না। আর এখানে তো x স্কোয়ারটা পুরোটাকেই নিয়ে গিয়েছি, তার মানে -1 হয়ে যায়। আর এখানে কত হবে, -5, এখানে কত হবে, এই যে -5 কমন নিলাম, এখানেও -5 আছে, এখানে 5 আছে। তো মাইনাসটাকে কমন নিলে 5 তো চলে গেল, তাহলে থাকলো কি বলো, এই x-ও নিয়ে দেবো, দুই জায়গায় x-ও আছে। তাহলে এখানে x থাকে, -1 হয়ে যায়, কিছু থাকে না এই জন্য। আর এখানে কি কমন যায়, দেখো এখানে 6 কমন যায়, 6 কমন নিলে এখানে x মাইনাস 1 হয়, সমান কত হবে, 0 হবে, ঠিক আছে। সেটাই এখানে লিখলাম, এই যে এটা সুন্দর করে। এখন দেখো এখানে যে রাশিটা আছে সব জায়গায় কিন্তু x মাইনাস 1 আছে, এই জায়গায় সব জায়গায়। এখানে x মাইনাস 1 আছে, এখানে x মাইনাস 1 আছে, এখানেও x মাইনাস 1 আছে। তো সব জায়গা থেকে কমন নিলাম, কমন নিলে এখানে কি থাকে, x স্কোয়ার থাকে, এই যে x স্কোয়ার লিখলাম, -5x এখানে লিখলাম, লাস্টে কত আছে, +6 লিখলাম, সমান কত, 0 হলো। এখন হয়তো x মাইনাস 1 এটার মান 0 হবে, অথবা এই যে ব্র্যাকেটের ভিতর যেটা আছে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটাকে আবার আমরা কি করতে পারি, উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, ঠিক আছে, এই যে এইভাবে। অথবা আমরা এখান থেকে এইভাবে লিখতে পারি, x মাইনাস 1 সমান 0, বা এখান থেকে x এর মান কত হবে, 1, ঠিক আছে, একটা মান পেলাম। আবার বাকি আরেকটা যে পার্ট রয়েছে, যে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটা সমান আমরা 0 লিখতে পারি। এবং এটাকে এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, x স্কোয়ার মাইনাস, এটাকে যদি আমরা মিডিল টার্ম করি তাহলে কত হয়, 3x মাইনাস 2x প্লাস 6 হয়, সমান 0। এখন x কমন নেব এখান থেকে, তো x মাইনাস 3 হয়, আর -2 কমন নেব, তাহলে এখানে x মাইনাস 3 হলো, সমান কত হবে, 0। বা এখান থেকে x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2 সমান কত হবে, 0 হবে। বা এখান থেকে x এর দুইটা মান পাবো, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3,
তাই না? মানে কিভাবে লিখবো? লিখবো হচ্ছে এখানে যে গুণ আকারে যেটা পেলাম এক্স মাইনাস থ্রি, তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস থ্রি সমান 0, বা এক্স সমান কত হবে 2, 3 আর কি। আবার এখানে এক্স মাইনাস টু সমানও 0, বা এখান থেকে এক্স এর মান কত হবে 2 হবে। তাহলে দেখো এক্স এর কতগুলো মান পেলাম, একটা 2 পেলাম, এখানে একটা পেলাম 3, আবার এখানে একটা 1। মানে এইখানে এক্স এর মান 3টা হতে পারে, 1, 2 বা 3। তো এক্স এর মান যদি আমরা এই সমীকরণে, এই যে এখানে যদি এক্স এর মান তুমি যদি 1, 2 অথবা 3 বসাও, দেখবা যে এটার মান 0 হয়ে যাবে। ঠিক আছে? যেমন আমি তোমাদেরকে একটা দেখাই, এক্স এর মান আমি 1 বসিয়ে দেখাচ্ছি। যদি এক্স এর মান আমি 1 বসাই, এক্স এর যে মান 1 বসাবো, দেখো 1, এটাকে কিউব করব, টু দি পাওয়ার কত 3, এখানে এটাকে নিয়ে আসলাম যোগ, বিয়োগ আছে, বিয়োগ হচ্ছে -6, 1 এর স্কোয়ার, তো 1 এর স্কোয়ার করে দিলাম। ঠিক আছে? যোগ, তারপর কত হচ্ছে 11, এ দেখো 11, তার সাথে এক্স গুণ আছে, তার মানে 1 গুণ করব, আর লাস্টে কত 6, এই যে 6, এই যে কত হয় 0 হয়ে যায়। তো দেখছো 0 হয়ে গিয়েছে। তাহলে আমাদের ঠিক আছে অঙ্কগুলো করা, সবগুলোতে বসায় দেখো, দেখো সেম আসবে। এখন 15 নম্বর প্রশ্ন, যদি এফ অফ এক্স সমান 2x প্লাস 1 ভাগ হচ্ছে 2x মাইনাস 1 হয়, তবে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ হচ্ছে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করতে হবে। এই অঙ্কটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। ঠিক আছে? বেশিরভাগই আসে এই ধরনের প্রশ্ন। তো সেইভাবে তোমাদের প্রস্তুতিটাকেও রাখতে হবে, যাতে প্রশ্ন আসলে তোমরা যেন পারো অঙ্কটা করতে। তো কথা হচ্ছে কিভাবে আমরা করব, এফ অফ এক্স সমান কত 2x প্লাস 1 ভাগ হচ্ছে 2x মাইনাস 1, এরকম। তো এখান থেকে আমরা এফ অফ 1 বাই এক্স স্কোয়ার এই মানটা বের করব। তো এফ অফ 1 বাই এক্স স্কোয়ার করলে কত হয়, দেখো এই যে এইখানে 2 আছে না, 2 এর পাশে এক্স আছে, ওইখানে এক্স স্কোয়ার মানে এক্স এর মান 1 বাই এক্স স্কোয়ার লিখতে হবে। তাহলে 2 গুণ হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার, লাস্টে কি আছে যোগ আছে, ওই যে যোগ 1 দিয়ে দিলাম। ঠিক নিচে আছে কত 2x মাইনাস 1, তো 2 ইন্টু এক্স, এক্স এর মান কত 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এই যে মাইনাস 1 দিয়ে দিলাম। এরপরে কত হবে দেখো, এই 2 এর সাথে 1 গুণ করব, তাহলে 2 একে 2, আর নিচে আছে এক্স স্কোয়ার, আর প্লাস হচ্ছে 1 বসালাম, নিচেই 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এই যে এইভাবে। ঠিক আছে? তো এখানে আমরা এখন লসাগু করব, এই যেটাকে লসাগু করলে কি হয়, লসাগু যদি আমরা করি তাহলে উপরে আছে কি এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার এটার ভিতর কাটাকাটি, উপরে 2 থাকে, প্লাস হচ্ছে নিচে কিছু নেই, 1 এর নিচে মানে কিছু নেই, তাহলে ওটার সাথে গুণ হয়ে যাবে, এক্স স্কোয়ারটাকে গুণ হয়ে যাবে, তো এক্স স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে? 2 প্লাস এক্স স্কোয়ার, আবার ঠিক নিচেও সেম, এখানে এক্স স্কোয়ার কমন, লসাগু, তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ার হয়ে যায়। ঠিক আছে না? তাহলে উপরে যেটা হলো সেটা লিখলাম, আর নিচে যেটা হলো সেটা আমরা লিখে ফেললাম এইভাবে, এই যে এখানে লিখলাম। উপরে আছে 2 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর নিচে আছে 2 মাইনাস এক্স। এখন যে 2 প্লাস এক্স স্কোয়ার, 2 প্লাস এক্স স্কোয়ার ভাগ আছে এক্স স্কোয়ার, এটা রাখলাম। আর এই যে ভাগ আছে, এই দাগটা মানে কি ভাগ, ভাগের পরিবর্তে এখানে গুণ দেবো, গুণ দিলে এই যে নিচে একদম সবার নিচে এক্স স্কোয়ার আছে না, একদম সবার উপরে চলে যাবে এটা। আর উপরে যেটা আছে 2 মাইনাস এক্স স্কোয়ার, এটা এখানে বসে যাবে। ঠিক আছে? এখন যেটা করব, কাটাকাটি যাবে, দেখো এই যে এটা কাটা যায়। উপরে কি আছে 2 প্লাস এক্স স্কোয়ার, এই যে 2 প্লাস এক্স স্কোয়ার, নিচে কত 2 মাইনাস এক্স স্কোয়ার, এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে? এই যে উপরে 2 প্লাস এক্স স্কোয়ার, আর নিচে আছে 2 মাইনাস এক্স স্কোয়ার, এই যে এটা। এখন এটা আমরা কি করব, যোজন বিয়োজন করব। একটু খেয়াল করে এখানে কি আছে, এই যে এই পাশে কত আছে, এফ অফ 1 বাই এক্স স্কোয়ার আছে, তো এটাকে আমরা একটু এইখানে লিখি। যেমন এখানে আছে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার, এটা আছে। আর এই পাশে কত পেলাম আমরা, এই পাশে পেলাম আছে 2 যোগ এক্স স্কোয়ার, 2 যোগ এক্স স্কোয়ার, তাই না? লাস্টে 2 যোগ এক্স স্কোয়ার, আর নিচে আছে 2 মাইনাস এক্স স্কোয়ার, 2 মাইনাস এক্স স্কোয়ার, এই যে এরকম আছে। এখন আমরা এটাকে যোজন বিয়োজন করব। যোজন করলে কি হবে, এই যে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার এর সাথে কত হবে, নিচেই কিছু নেই মানে 1 আছে, তাই না? তো এখানে লব যোগ হর, মানে নিচেরটা যোগ করে দিতে হবে, যোজন করেছি এই জন্য। আর নিচে আমরা বিয়োজন করব, এফ অফ কত আছে 1 বাই এক্স স্কোয়ার, নিচে আমরা কি করব, বিয়োজন করে দিলাম। এই 1টা আমরা কোথায় পেলাম, নিচে কিছু নেই মানে 1 আছে, এটাকে আমরা ধরে নিতে পারি। সমান হচ্ছে এখানে 2 প্লাস এক্স স্কোয়ার, মানে উপরে হর আছে, আর নিচে কি আছে, এখানে তো দেওয়া আছে, এখানে আর 1 ধরা লাগবে না, এখানে কত আছে 2 প্লাস মাইনাস এক্স স্কোয়ার, এটা যোগ করে দেবো। আর ঠিক নিচে কি করব, 2 যোগ এক্স স্কোয়ার, আর মাইনাস করব, তো মাইনাস করতেছি, মাইনাস 2 মাইনাস এক্স স্কোয়ার, এই যে এইভাবে। এখন কথা হচ্ছে আমরা কেন এখানে যোগ দেব এই জন্য যে এখানে দেখো প্রশ্নে এখানে কিন্তু কি দেওয়া আছে বলতো, এই যে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 আছে, এই জন্য এখানে আমরা আগে যোজন করলাম। যদি উপরে বিয়োগ থাকতো তাহলে আগে বিয়োজন করতাম, তারপরে যোজন করতাম। ঠিক আছে? এই জন্য আর কি।
এখন এই পাশে তো যা তাই থাকবে, আর এই পাশে কত হবে দেখি। এখানে দেখো, এখানে 2 কাটাকাটি যায়, এইটা এটা কাটা যায়, তাহলে 2 আর 2 যোগ করলে কত হয়? উপরে 4 আসে, 4 বা 2 গুণ 2 লিখতে পারি, ঠিক আছে, 2 গুণ 2 লিখতে পারি, ওকে, বা 4ও লিখতে পারি। আর নিচে আছে কত? 2 যোগ এক্স স্কোয়ার মাইনাস, এটা মাইনাস করে দিলাম, এই মাইনাসে এই 2 এর আগে প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস, আর এখানে মাইনাস আছে, আর এক্স স্কোয়ার আগে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যায়, এক্স স্কোয়ার হয়ে যায়, এই 2 2 কাটা যায়, প্লাস মাইনাসে, তাই না? উপরে কত থাকে দেখো, 2 গুণ 2 4, অথবা 4 লিখতে পারে, নিচে আছে 2, আর এখানে মানে এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তার মানে নিচে 2 এক্স স্কোয়ার, এই 2 2 কাটা, তাহলে উপরে থাকে কত? 2, নিচে থাকে এক্স স্কোয়ার, তার মানে 2 বাই এক্স স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা খুব সহজে এই ম্যাথটা করে ফেললাম। এরপরে 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর একই টাইপের প্রশ্ন। এখানে কি দেওয়া আছে দেখো, জি অফ এক্স সমান এক্স 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 ভাগ আছে এক্স স্কোয়ার দেওয়া আছে। এটা হলে দেখাও যে জি অফ 1 বাই এক্স স্কোয়ার সমান জি অফ এক্স স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে, আমাদের দেখাইতে হবে। এটা আরো বেশি গুরুত্বপূর্ণ এই অঙ্কটা। এই যে 15 নম্বর 16 নম্বর, এটা এই ধরনের প্রশ্ন কিন্তু সবচেয়ে বেশি এসে থাকে প্রশ্নে, পরীক্ষায়, ঠিক আছে। তো দেখো এখানে যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে? জি অফ এক্স দেওয়া আছে। তো জি অফ এক্স, জি অফ এক্স এর মান কত আমরা একটু লিখি। এখানে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, আর এটার ভাগ কত হবে? ভাগ করলে কত হয়? এক্স স্কোয়ার হয়, এই যে ভাগ করলে হয় এক্স স্কোয়ার, জি অফ এক্স এর মান এটা। এখন আমরা জি অফ এক্স এর মান আছে, আমরা জি অফ এক্স স্কোয়ার কত হবে? এখানে জি অফ এক্স স্কোয়ার আছে না, ওটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে কত আসে আমরা একটু দেখি এখান থেকে, জি অফ এক্স স্কোয়ার, এই যেটা এখানে কত হবে? অতএব জি অফ এক্স স্কোয়ার কত আসে? জি অফ এক্স স্কোয়ার হবে এখানে 1 প্লাস, এই যে এক্স এর জায়গায় আমরা এক্স স্কোয়ার বসাবো, তো ওটার উপর আবার একটা স্কোয়ার আছে, এই যে এই স্কোয়ারটা ওখানে বসিয়ে দিলাম, যোগ এক্স এর মান কত? এক্স স্কোয়ার, আর উপরে কিন্তু কত? 4 আছে, ওই 4টাকে এখানে রেখে দিলাম। ঠিক নিচেও সেম কাজ করব, এক্স এর জায়গায় এক্স স্কোয়ার বসালাম, আর উপরে যে স্কোয়ারটা আছে, এই জায়গায় যে স্কোয়ারটা আছে ওটাকে কিন্তু এখানে বসাবো। দেখি এবার কত আসে এখানে, উপরে কত হয়? 1 প্লাস এক্স টু দি পাওয়ার কত? 4 যোগ এক্স টু দি পাওয়ার, এই যে 2 আর 2 যোগ গুণ করলে কত হয়ে যাচ্ছে? 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে, আর এখানে 2 এবং 4 গুণ করলে 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে উপরে, আর নিচে কত? এক্স টু দি পাওয়ার এই যে 4 হয়ে গেল। এখন দেখো জি অফ এক্স স্কোয়ারের মান আমরা এটা পেলাম, এই যে এটার সাথে এটা মিলে গেছে কিন্তু, ঠিক আছে, এটা পেলাম। এখন জি অফ 1 বাই এক্স স্কোয়ারের মানও যদি এটা আসে, তাহলে এটার সময় এটা প্রমাণ করতে পারি, প্রমাণ হয়ে যাবে বা দেখানো হয়ে যাবে। তো এখন আমাদের জি অফ 1 বাই এক্স স্কোয়ারের মান বের করতে হবে। তো আবার আমরা জি অফ এক্স সমান, তো এটা দেওয়া আছে, এখান থেকে জি অফ কি বের করব? 1 ভাগ এক্স স্কোয়ার, 1 ভাগ এক্স স্কোয়ার, এই যে যেটা দেওয়া আছে না, এই যে এইটা 1 ভাগ, এখানে যা থাকবে তাই লিখতে হবে। তো এখানে লিখলাম সমান কত হবে? এখন এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কোয়ার লিখবো, 1 প্লাস এখানে কত আছে দেখো, 1 বাই এক্স স্কোয়ার বসাইতে হবে এক্স এর জায়গায়, আর উপরে তো একটা স্কোয়ার আছেই, এই যে এরকম, যোগ এক্স এর জায়গায় কত বসাবো? 1 বাই এক্স স্কোয়ার, উপরে আছে পাওয়ার 4, নিচে আছে কত? এক্স স্কোয়ার আছে, তাহলে 1 ভাগ এক্স স্কোয়ার, পাওয়ার কত? এই যে 2, এইভাবে, ঠিক আছে, এরকম করে। এখন আমরা এটাকে করে হিসাব করবো, এখানে আছে 1 যোগ এখানে কত আছে? 1 বাই এক্স টু দি পাওয়ার 4 যোগ, মানে কি জন্য গুণ করলাম? এই পাওয়ারটাকে গুণ করে দিলাম, ঠিক আছে, তাহলে 4 দুগুণে 2 দুগুণে 4 হয়ে যায়, আর নিচে এখানে কত হবে? এক্স স্কোয়ার টু দি পাওয়ার 4 আছে, তার মানে এক্স টু দি পাওয়ার কত? 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর নিচে কত হবে? 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4 হয়ে গেল, ঠিক আছে। এখন দেখো উপরে যেটা আছে ওটাকে আমরা একটু লসাগু করব, লসাগু করলে কি হয়? এক্স টু দি পাওয়ার 8 আছে উপরে, এক্স টু দি পাওয়ার 8 হলে এটা আমি লসাগু করলে এক্স টু দি পাওয়ার 8 যোগ এটা, এই যে এক্স টু দি পাওয়ার 4 আছে, এটা এক্স টু দি পাওয়ার 8 এর ভিতরে কয়বার যায়? এক্স টু দি পাওয়ার 8 এর ভিতরে এটা যায় হচ্ছে 2 বার, তাই না? এই যে এক্স টু দি পাওয়ার 8 এর ভিতরে, তাহলে এক্স টু দি পাওয়ার এখান থেকে, মানে আবার একটু দেখায়, দেখো আমরা কি করেছি বলতো, এই যে এই 1 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 কে যদি আমরা এক্স টু দি পাওয়ার 8 দ্বারা ভাগ করি তাহলে তো তাই হয়, এক্স টু দি পাওয়ার 8ই হয়, ওটার সাথে 1 গুণ করে দিলাম। আবার দেখো এখানে আছে এক্স টু দি পাওয়ার 4, তো আমরা যদি এক্স টু দি পাওয়ার 8 কে এক্স টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করি, যে এটা দ্বারা, তাহলে এখানে কত আসে? এক্স টু দি পাওয়ার আমাদের 4 থাকে, এই যে কাটাকাটি, যে এখানে আর 4 থাকবে, ঠিক আছে, উপরে 4 থেকে যাবে, তাহলে এখানে কত হয়ে যাবে? এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে, এই যে এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 হলো, যোগ
এখানে এক্স টু দি পাওয়ার 8 আছে, এটাকে ভাগ করলে কাটাকাটি যায়, তাহলে উপরে কত হবে 1 হবে 1, আর নিচে তো এটাই আছে, আর একদম নিচে আছে কত এক্স টু দি পাওয়ার 4 আছে, এই যে এরকম। এখন এটাকে যদি আমরা একটু উল্টাই দিই, এখানে 1 যোগ মানে লাস্টেরটা আগে সিরিয়ালে লিখলাম এক্স টু দি পাওয়ার 4 যোগ এক্স টু দি পাওয়ার 8, আর নিচে কত আছে এক্স টু দি পাওয়ার 8 আছে, গুণ এক্স টু দি পাওয়ার এই যে 4টাকে উপরে দিয়ে দিলাম। কাটাকাটি করব, এটার সাথে এটা কাটাকাটি করলে কত আসে, তো কাটাকাটি করলে নিচে এক্স টু দি পাওয়ার 4 থাকে, যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 যোগ এক্স টু দি পাওয়ার 8, আর এটা কাটাকাটি করলে নিচে আছে এক্স টু দি পাওয়ার 4 থাকে। তো দেখো এটা কিন্তু জি অফ এক্স স্কোয়ারের সমান হয়ে গিয়েছে। আমরা কিন্তু জি অফ এক্স স্কোয়ারের মান বের করেছিলাম, এই যে এটা হচ্ছে জি অফ এক্স স্কোয়ার, এটা আর এটাও সমান হয়ে গেল। তাহলে কি আমরা বলতে পারি যে জি অফ 1/x স্কোয়ার সমান জি অফ এক্স স্কোয়ার, দেখানো হয়ে গেল। তো এরপরে 17 নম্বর প্রশ্ন, এখানে বলছে নিচের অন্যয়গুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। এটা হচ্ছে অন্যয়টা আর সমান এখানে যে সেটটা দেওয়া আছে দেখো 2,1 2,2 2,3 এরকম দেওয়া আছে। এখন প্রদত্ত আর অন্যয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান হচ্ছে 2 এবং দ্বিতীয় উপাদানগুলো কত, দেখো প্রত্যেকটার উপাদান, প্রথম উপাদান 2 আছে, এখানেও 2 এখানেও 2 আছে, কিন্তু দ্বিতীয় উপাদানগুলো 1 2 3 আছে, এরকম উপাদানগুলো 1 2 3 আছে। তাহলে ডোমেন কোনটা হবে, ডোমেন ডোমেন হবে হচ্ছে এই যে এক্স এর যে উপাদানগুলো আছে, এক্স এর উপাদান কত, এখানে 2 2 2 এগুলা, তো এক্স এর যে উপাদান এগুলো হচ্ছে এক্স এর উপাদান, এটা এক্স এর উপাদান, প্রথমটা হচ্ছে এক্স এর উপাদান কত আছে, এই 2 আছে, এই 2, ডোমেন হবে এই যে আর ডোমেন, ডোমেন যেটা ডোমেন আর এটা সমান কত হবে 2 হবে। আর রেঞ্জ কত হবে, রেঞ্জ হচ্ছে ওয়াই এর উপাদানগুলো সেট, ওয়াই এর উপাদানগুলো সেট, ঠিক আছে, ওয়াই এর উপাদানগুলো সেট কত, এখানে ওয়াই কত, এই ওয়াই এর মান আছে 1, এখানে আছে 2, এখানে আছে 3, এটা আছে রেঞ্জের রেঞ্জ আর কি, রেঞ্জ। এখন দেখো খ নাম্বার প্রশ্ন, এরপরে এস সমান দেওয়া আছে এটা, এখান থেকে আমাদের ক্রমজোড়গুলো থেকে কি করতে হবে, অন্যয় বের করতে হবে, এই ডোমেন এবং রেঞ্জ বের করতে হবে। এখানে প্রদত্ত এস অন্যয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান ভিতরে রয়েছে, দেখো এক্স এর মান কোনগুলো আছে, -2 -1 0 1 এবং 2 রয়েছে। তো এবং দ্বিতীয় যে উপাদান মানে ওয়াই, এখানে আছে কত -4, এখানে আছে 1 0 1 4 আছে এরকম। এখানে এই যে প্রথম উপাদানগুলো যেগুলো আছে ওগুলো সব কি হবে ডোমেন এর ভিতরে চলে যাবে, তাহলে এটা হবে ডোমেন। আর দ্বিতীয় উপাদান যেটা আছে দেখো এখানে আছে 0, তাই না, এখানে আছে কত, ডাবল যদি থাকে সেটা আর লেখার দরকার নেই, মানে একবার যেগুলো আছে, যেমন এখানে -4 আছে, ঠিক আছে, -4 আছে, সরি এটা -4 না +4 হবে আর কি, +4 আছে, দেখো +4 আছে। তাহলে এখানে উপাদানগুলো, এখানে তো 4 আছে, এখানে 0 আছে, আর এখানে কত আছে 1 আছে, আবার 4 আছে এখানে, তাহলে ডাবল যেগুলা এখানে 2, এখানে প্রথমে 4 আছে, লাস্টে 4 আছে, এটা একবার নিব, যে একবার নিলাম, ঠিক আছে। ওইগুলো নিয়ে যে রেঞ্জটা এটা গঠিত হবে, রেঞ্জেস হবে এত, তাহলে রেঞ্জ হবে, রেঞ্জ আর সমান 0 1 4 হবে, এটা হবে রেঞ্জ। প্রথম উপাদানগুলো হবে ডোমেন, পরেরটা হচ্ছে রেঞ্জ গুলো হবে, ঠিক আছে। এরপর এফ দেখো, গ নাম্বার এফ সমান এটা দেওয়া আছে, তো একইভাবে আমরা করব যে প্রদত্ত এফ অন্যের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান কত, প্রথম উপাদান আছে, প্রথমটা আছে হাফ আছে, এই যে তারপরটা 1 আছে, তারপরটা 1 আছে, তো 1 থাকলে একবার নিব, অনেকগুলো থাকলে একবার নিব, তারপরে 5/2 আছে, এখানেও 5/2 আছে, তো একবার করে নিলাম, ঠিক আছে, এখানে হাফ 1 5/2। আর দ্বিতীয় উপাদান এখানে 0, এখানে আছে -1, তাহলে -1টাকে আগে লিখবো, হ্যাঁ। আবার এখানে -2 আছে লাস্টে, দেখো -2 -1 0 1 2 এরকম, তাহলে ডোমেন কত হবে, ডোমেন হবে এই যে প্রথম যে উপাদানগুলো আছে না, প্রথম উপাদান মানে এই যে এখানে হাফ, এখানে 1, এই যে 1, তো 1 2বার থাকলে একবার নিতে হবে, এখানে 5/2, এখানেও 5/2 আছে, একবার করে নিতে হবে। তো ওইগুলো নিয়ে এরকম যে সেটটা গঠন করবে ওটা হচ্ছে ডোমেন হবে। আর রেঞ্জ কত হবে, এখানে সমান চিহ্ন দেবো, ঠিক আছে। রেঞ্জ হবে হচ্ছে দ্বিতীয় উপাদান আছে যেগুলো, সবচেয়ে ছোটটা কত -2, তারপর কত -1, তারপর কত 0 1 2 এইভাবে লিখবো। এরপরে 18 নম্বর প্রশ্ন, 18 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে নিচের অন্যয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এখন এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি, দেখো আর সমান দেওয়া আছে x, y, x belongs to a, মানে x এর উপাদানগুলো a এর উপাদানের ভিতর থাকবে, আর y belongs to a, y এর উপাদানগুলো এর ভিতরে থাকবে, এবং এই শর্তটা মানবে x + 1 = 1 হতে হবে। সেই ক্ষেত্রে আমাদের এটা কিভাবে আমরা করতে পারি, যেমন দেখো এখানে দেওয়া আছে x belongs to x, y, x such that x belongs to a, এটা দেওয়া আছে আর কি। তো এখানে এর যে উপাদানগুলো দেওয়া আছে এইভাবে, এখন
প্রদত্ত শর্ত অনুসারে এক্স প্লাস ওয়ান সমান কত 1, আর ওয়াই সমান তাহলে কত লেখা যায়, মানে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 1, তাহলে এখান থেকে ওয়াই সমান আমরা কি লিখতে পারি 1 মাইনাস এক্স লিখতে পারি। ঠিক আছে, এখন এই যে এখন এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই সমান এক্স 1 মাইনাস এক্স এর মান বের করতে হবে। তো যদি আমরা এক্স এর মান এই যে -2 বসাই, কোথা থেকে বসালাম, এর যে সেটগুলো আছে না ওখান থেকে বসাবো। যে -2 যদি বসাই, এই যে -2 বসালাম, -1 বসালাম, 0 1 2 এগুলো বসাবো। তো যদি এক্স এর মান আমরা -2 বসাই, বসালে ওয়াই এর মান কত পাবো, ওয়াই এর মানটা কত হবে, ঠিক আছে, ওয়াই এর মানটা হবে এই যে ওয়াই সমান হবে 1 মাইনাস, তো মাইনাস এই যে এক্স এর মান কত আবার -2, যে -2 দিয়ে দিলাম। ঠিক আছে, 1 যোগ এই মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 3 হয়ে যাবে, এই যে +3 হয়ে গেল। ঠিক আছে, এইভাবে বাকি সবগুলো আমাদেরকে বের করতে হবে। যেমন এখানে এক্স এর মান যদি আমরা পরেরটা ধরি, পরেরটা আছে কত, পরেরটা আছে -1, তো -1 যদি ধরি, এই যে -1 ধরলাম, 1 মাইনাস -1, তো 1 মাইনাসে মাইনাসে প্লাস, এখানে কত হবে 2 হবে, এই যে 2। একইভাবে এখানে 1, এখানে 0, এখানে -2 আসে, -1 আসে। তো এখন আমাদের যেহেতু এক্স বিলংস টু, এখানে আমাদের উপাদানের ভিতর দেখো এ এর কোনো উপাদান কি 3 আছে, দেখো এখানে 3 নাই, তাহলে এখানে এই যে ওয়াই এর মান 3 আসছে, এটা কিন্তু হবে না। তারপরে এখানে আর কি কি আছে যেহেতু, তাহলে এই যে পুরাটা এই যে এটা এ -2 মানে -2,3 এটা কিন্তু এর উপাদানের ভিতরে আসবে না। তাহলে রিলেশনটা কত হবে, রিলেশনটা হবে বাকিগুলো, মানে প্রথমে আমরা এক্স এর মান বের মানে লিখবো, তারপরে ওয়াই এর মান কমা কমা দিয়ে লিখবো। ঠিক আছে, এই যে এরকম, যেমন এখানে -1,2, এই যে -1,2 হবে, এই যে এটা -1,2, তারপরে কত 0,1, এর 0,1, তারপরে কত 1,0, এই যে 1,0, তারপরে এই যে 2, -1, এই যে 2, -1, এই পুরাগুলো সবগুলো কমা কমা দিয়ে লিখে প্রথমে এবং লাস্টে ব্র্যাকেট দিয়ে দিতে হবে। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এভাবে আমরা রিলেশনটা বের করলাম। এখন ডোমেন কত হবে, ডোমেন হবে এক্স এর মান, যে এক্স এর মানগুলো নিয়ে দেখো এক্স এর মান কত হয়েছে, এই যে এক্স এর মান যেটা বাদ গেছে সেটা তো বাদ যাবে, যেগুলো থাকলো বাকি এই যে এইগুলো হচ্ছে, এইগুলো দিয়ে যে সেটটা গঠন করবে সেটা হবে ডোমেন। আর রেঞ্জ কত হবে, রেঞ্জ হচ্ছে যেটা বাদ গেল সেটা তো বাদ গেল, বাকি যেটা থাকবে এই যে -1 0 1 2 এটা দ্বারা রেঞ্জ গঠিত হবে, এই যে রেঞ্জ গঠিত হবে। ঠিক আছে, এরপরে খ নাম্বারে চলে যায়। খ নাম্বার দেখো এখানে এফ দেওয়া আছে, এফ সমান এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু সি, ওয়াই বিলংস টু সি, এবং ওয়াই সমান 2x দেওয়া আছে, যেখানে সি এর সেট দেওয়া আছে এটা। তো সি সেটের উপাদানের ভিতরেই এক্স এর মানও থাকবে, ওয়াই এর মানও থাকবে। ঠিক আছে, এখন যেটা দেওয়া আছে আর কি, দেওয়া আছে এফ সমান এখানে এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স হচ্ছে বিলংস টু সি এবং ওয়াই হচ্ছে বিলংস টু সি, এবং ওয়াই সমান 2x। তো সির মানগুলো দেওয়া আছে, এখান থেকে একইভাবে আমরা ওই প্রদত্ত শর্ত অনুসারে ওয়াই সমান 2x এর জন্য আমরা এক্স এর বিভিন্ন মান এখানে বসাবো। কোন মানগুলো বসাবো, এই যে এই মানগুলো বসাবো, এক্স এর মান -1 0 1 2 3 এগুলো বসাবো। তো বসালাম, দেখো -1 0 1 2 3, যখন এক্স এর মান -1 হবে, -1 হলে ওয়াই এর মান কত হবে, তো ওয়াই এর মান 2 ইন্টু -1 কত হবে, -2 হবে, এই যে -2 হলো, তারপরে 2 ইন্টু এইখানে কত হবে 0, তো 2 ইন্টু 0 যদি হয় তাহলে 0 হবে, তারপরে এখানে কত হবে -1 বসালে কত হবে, 2 একে 2 হবে, তারপরে 2 বসালে কত হবে, 2 দুগুণে 4 হবে, 3 বসালে কত হবে, 3 দুগুণে 6 হয়ে গেল এরকম। যেহেতু এখানে এইখানে কোন কোন উপাদানগুলো দেখো, এখানে ওই যে সির যে মান আছে, সির মানের ভিতরে এখানে কোন কোন গুলো মান নাই, হ্যাঁ কোন কোন উপাদান নাই, দেখো সির মানের ভিতরে, সির মান তো যেটা, এটাই তো সির মান, এক্স এর মান যেটা সেটা সির মান, এই সির মানের ভিতরে এইটা নাই, 6 নাই, 4ও নাই, তাহলে এটা তো বাদ যাবে। হ্যাঁ 4 -2 নাই, দেখো -2 নাই, এটা বাদ, তাহলে তাহলে যদি বাদ যায় তাহলে এখানে এই যে ক্রোমোজোড় যেটা মানে এক্স কমা ওয়াই, এই যে -1 -2 -1 -2 এটাও বাদ যাবে। ঠিক আছে, তারপরে এখানে এই যে 2 +4 এই যে এটাও বাদ যাবে, আবার এখানে 3 6 এটাও বাদ যাবে, তাহলে থাকবে কোনটা, এই যে 0 0 এবং 1 2 থাকবে। তাহলে এটাই হচ্ছে সেই এফ ফাংশনটি বা অন্যটি। এখন এর ডোমেন কত হবে, ডোমেন হচ্ছে যেটা এক্স এর যে মানগুলো থাকলো আর কি, এই যে 0 আর আছে 1, তাহলে এটা হবে ডোমেন। আর রেঞ্জ কত হবে, এই যে 0 এবং 2 এটা হবে রেঞ্জ। এভাবে আমরা এটা করে ফেলতে পারি। এর পরের প্রশ্ন হচ্ছে 19 নম্বর প্রশ্ন। এখানে ছক কাগজে আমাদের মানগুলো বসাইতে হবে, স্থাপন করতে হবে। ছক কাগজে এই মানগুলোকে
বসাতে হবে। এটা তো খুবই ইজি বিষয়। এখানে দেখো চক কাগজে এরকম একটা পয়েন্ট নেব যেখানে আমরা 0 0 ধরবো এখান থেকে। তো এখান থেকে আমাদের প্রথম হচ্ছে -2,2 হচ্ছে, সরি -3,2। তো -3,2 যদি হয় এরকম দেওয়া আছে তাই না, তো -2,3 বসাইতে হবে। এখান থেকে একটু খেয়াল করো, এটা তো 0 0 বিন্দু, -2 মানে এই যে অক্ষ মানে এক্স এর ঋণাত্মক দিকে -3 যাব, 3 একক যাব। এই যে 1 2 3 ঘর গেলাম। তারপর এরপরে ওয়াই এর মান কত আছে, 2 দেওয়া আছে, তাই উপরের দিকে 2 ঘর যাব, কারণ +2। এই যে এখান থেকে আমরা -3,2 বসালাম। এরপরে বিন্দুটা কত, এরপরে বিন্দু হচ্ছে 0,-5, 0,-5, তার মানে এক্স এর মান তো 0ই রয়েছে। 0 হলে তার কোথাও যাওয়ার দরকার নেই, তো 0তেই থাকলাম, ঠিক আছে, মূল বিন্দুতে থাকলাম। তারপরে ওয়াই এর মান আছে -5, তো -5 হলে নিচের দিকে আসতে হবে, 1 2 3 4, এই 5টা ঘর নিচে আসলাম। এভাবে আমরা এই বিন্দুটাকেও বসিয়ে ফেলতে পারি। তারপরে বিন্দুটা কত, তারপরে বিন্দুটা আছে দেওয়া আছে দেখো, হাফ কমা, এই যে হাফ কমা -5/6। তো হাফ, হাফ মানে কত বলতো, এই যে পুরাপুরি এক ঘর না যে অর্ধেক ঘর যেতে হবে, তাই এইখানে গেলাম, ঠিক আছে, এই যে এই সময়। আর এখানে -5/6 রয়েছে। দেখো 5কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি কত আসে, দেখো 5/6 কত আসে, এখানে 0 চেয়ে মানে 1-এর চেয়ে ছোট আসে, এক পুরাপুরি 1 আসে না। আবার মাইনাস রয়েছে তাই নিচের দিকে যাইতে হবে, এজন্য এই বিন্দুটা হবে এখানে। তো এইভাবে আমরা এই বিন্দুগুলো বসিয়ে ফেলতে পারি। তো এইটা শুধুমাত্র এরকম না যে এই ধরনের যত আসে এইভাবে আমরা যেন বসাতে পারি খুব সহজে। আর যদি এখানে একটু লিখতে চাও, মনে করি এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, ও হচ্ছে মূল বিন্দু। ছক কাগজের উপরে উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরি। একক ধরি মানে প্রত্যেক এক্স মানে একটা ঘর গেলে 1 ঘর যাওয়া হবে, ঠিক আছে। এখানে এখানে ভুজ কত -3 এবং কোটি হচ্ছে 2, কাজে এক্স অক্ষের বা মানে দিকে বামে 3 একক -3 একক গিয়ে ওয়াই অক্ষের উপরের দিকে আমাদের 2 একক যাইতে হবে, এখানে মাইনাস না দিলাই ভালো। যাওয়ার পর যে বিন্দুটি পাওয়া যাবে সেটি হচ্ছে -3,2 বিন্দুর অবস্থান। একইভাবে এই বিন্দুগুলো আমরা ছক কাগজে স্থাপন করি। তো এরপরে 20 নম্বর প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন হচ্ছে ছক কাগজে 1,2 -1,1 এবং 11,7 বিন্দু তিনটি স্থাপন করে দেখাও যে বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত। তো আমাদের বিন্দুগুলো কি কি আছে দেখো, এখানে আছে 1,2 দেওয়া আছে, -1,1 দেওয়া আছে এবং 11,7 দেওয়া আছে। এখন আমাদের কি করব, এই যে এটাকে মূল বিন্দু ধরবো, মূল বিন্দু ধরে প্রথমে 1,2 দেওয়া আছে, তো এক্স অক্ষ বরাবর 1 একক যাবো, ওয়াই অক্ষ বরাবর যেহেতু পজিটিভ তাহলে উপর দিকে যাবো, এই যে এখানে। আবার এখানে -1,1, তো -1 যেহেতু এক্স এর মান, তো ঋণাত্মক দিকে আসবো, মাইনাসের দিকে। তো -1 1 একক আসলাম, আবার উপরের দিকে 1 একক যাবো, এখানে এটা একটা বিন্দু দিয়ে দেবো, ঠিক আছে। এই বিন্দুগুলো আমরা এভাবে স্থাপন করবো। তারপরে 11,7, তাহলে এক্স অক্ষ বরাবর 11 একক যাইতে হবে, 11 মানে 11টা ঘর যেতে হবে, এখানে 5 ঘর গেলাম, 6 ঘর, এখানে আরো 5 ঘর, আরেক ঘর, মানে 11টা ঘর, আর উপরে আছে 7 ঘর, তাহলে উপরের দিকে দেখো মানে 1 2 3 4 5 6, এই 7 ঘরে গেলাম। এখন এই যে 3টা বিন্দু হলো, ওই 3টা বিন্দুকে যোগ করে দেব, ঠিক আছে। এই যে এইভাবে স্কেল দিয়ে সুন্দর করে এভাবে যোগ করে দেব, তাহলে কি এটা একটা সরল রেখা হয়ে গেল। তো এইভাবে আমাদের লিখতে হবে, এটা কি লিখবো, যে মনে করি এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হচ্ছে মূল বিন্দু। ছক কাগজে উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরি এবং এই বিন্দুগুলোকে স্থাপন করি। বিন্দু তিনটি যোগ করে একটি সরলরেখা পেলাম, অর্থাৎ বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত দেখানো হলো। যেহেতু একটা সরলরেখা তো একই বিন্দুর উপরে না হলে, একই রেখার উপরে না হলে সরলরেখা হয় না, সরলরেখার উপরে অবস্থিত, বিন্দু তিনটি একই সরলরেখার উপরে অবস্থিত। এরপরে 21 নম্বর প্রশ্ন, 21 নম্বর হচ্ছে সার্বিক সেট দেওয়া আছে ইউ সমান হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে এখানে আমাদের খেয়াল করতে হবে, এখানে যেগুলো দেওয়া আছে, আবার এখানে আবার একটা দেওয়া আছে এ সেট দেওয়া আছে। এ সেট হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স এর মান সর্বনিম্ন 2 হতে পারবে অথবা 2 এর বড় হবে এবং সর্বোচ্চ 7 হবে অথবা 7 এর ছোট হবে, এরকম। তো এরকম বি দেওয়া আছে, সি দেওয়া আছে, এরকম এ বি সি দেওয়া আছে। এখন এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এ সেটটা তো এই যে এ সেটটা হচ্ছে এটা, তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো দেওয়া আছে ইউ সমান হচ্ছে এত এবং বিজোড় সংখ্যা সেট।
আর এ সমান দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, এবং এক্স এর মান সর্বনিম্ন 2 অথবা 2 এর সমান হতে পারে, সর্বোচ্চ 7 এর সমান হতে পারে। এখন আমরা জানি এখানে এন দেওয়া আছে, এনটা কি? এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এই সেটটা কি 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম। তাহলে 2 থেকে 7 পর্যন্ত বিজোড় সংখ্যা কোনগুলো আছে? বিজোড় সংখ্যা আছে 1 3 এবং 7। দেখো এখানে সর্বনিম্ন 2 কেন হলো? এই যে সর্বনিম্ন 2 আছে না, এই যে সেটটা ছিল সর্বনিম্ন 2 ছিল, 2 থেকে 7 পর্যন্ত। মানে দেখো এই সংখ্যাগুলো কত? 1 2 3 4 5 6 এরকম হবে, 6 হবে, 7 হবে। এখন এখান থেকে 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, সর্বনিম্ন তো 2 আছে, 3 ও একটা মৌলিক সংখ্যা 3, এবং 5 ও একটা মৌলিক সংখ্যা 6, এবং এখানে 7 যেটা আর কি, 7 ও একটা মৌলিক সংখ্যা, তাই না? তো মৌলিক সংখ্যা, কিন্তু বিজোড় মৌলিক সংখ্যা এটা 2 কিন্তু জোড় সংখ্যা, তাই এটা বাদ যাবে। বাকি যেটা থাকলো 3 5 এবং 7, তো এই 3 5 7 হবে এটার অ্যান্সার। তালিকা পদ্ধতিতে কনভার্ট করা হয়ে গেল। এরপর আমাদেরকে বলছে যে পরে প্রশ্ন, দেখো খ নাম্বার প্রশ্ন হচ্ছে, ক নাম্বার প্রশ্নটা তো আমরা পারলাম, তাই না? ক নাম্বার সে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। খ নাম্বার প্রশ্ন হচ্ছে এ এ ড্যাশ, এ ড্যাশ মানে এ বাদ পড়তে হবে এবং সি বাদ বি এটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? এ বাদ এবং সি বাদ বি এটা নির্ণয় করতে হবে। এটা আমরা নির্ণয় করব কিভাবে? দেখো এ বাদ মানে ইউ যেটা সার্বিক সেট থেকে এ সেটটাকে বাদ দিয়ে দিতে হবে, সার্বিক সেটটাকে থেকে এ সেট বাদ দিয়ে দিতে হবে। তো সার্বিক সেটের যে উপাদানগুলো ছিল 1 3 5 7 9 11 এগুলা, এখান থেকে এ সেটের যে উপাদানগুলো সেটা বাদ দিয়ে দেবো। তো দেখো এখানে 3 আছে, এ সেটের ভিতরে 3 আছে, এখানে 5 আছে, এ সেটের ভিতরে 5 আছে, বাদ 7 আছে, এখানে 7 বাদ দিয়ে দিলাম। তাহলে থাকে কত? এখানে থাকে 1 9 এবং 11 থাকে। তো এটা হচ্ছে অ্যান্সার হবে, ঠিক আছে? এই যে এটা, তাহলে এটা হচ্ছে এ বাদ এর মান আর কি। আবার এখানে আমাদের বের করতে হবে কোনটা? দেখো আমাদেরকে আরেকটা বের করতে হবে, সেটা হচ্ছে সি বাদ বি নির্ণয় করতে হবে, সি বাদ বি। এখন সি যে ইয়াটা দেওয়া আছে শর্তটা এক্স বিলংস টু এন, এবং এক্স স্কোয়ার এর মান 5 এর চেয়ে বড় হবে, এবং এক্স কিউব এর মান 130 এর চেয়ে ছোট হবে। তাহলে এখানে এখানে বিলংস টু এন বলেছে, এন মানে কত? স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 এরকম। এখানে এক্স এর মান কত আছে? ধরি 1 ধরবো। যদি 1 ধরি তাহলে এক্স স্কোয়ার কত হবে? 1 হবে। 1 কিন্তু 5 এর চেয়ে ছোট, 5 এর চেয়ে কিন্তু বড় না। এই শর্তটা মানি নাই, না মানলে এটা কিন্তু হবে না। মানে এক্স এর মান 1 এটা কিন্তু উপাদান হবে না, এটা কিন্তু বাদ। আবার এক্স কিউবেরটাও দেখি, এক্স কিউবেরটা কিন্তু মানছে, এক্স কিউবের মান কত হবে? 1 হবে। এটা 130 এর চেয়ে ছোট, এটা ঠিক আছে, কিন্তু এটা মানি নাই বলে এটা মান হবে না। এক্স এর মান যদি 3 ধরি, একইভাবে 2 ধরলেও দেখবো যে হবে না, ঠিক আছে? 3 ধরি, 3 ধরলে এক্স স্কোয়ারের মান কত আসে? 9 হয়। 9 কিন্তু 5 এর চেয়ে বড়, এবং এক্স কিউবের মান কত? 27, 27 এর চেয়ে কিন্তু 130 বড়, ঠিক আছে? তার এইটা কিন্তু ঠিক আছে। 2 যদি ধরতাম তাও দেখতে হতো না, তোমরা ধরে দেখবা। এক্স এর মান যদি 5 ধরি তাহলে 5 স্কোয়ার কত হবে? 25, 25 কিন্তু 5 এর চেয়ে বড়, এবং কিউবের মান কত? 125, 125 কিন্তু 130 এর চেয়ে ছোট, এটাও কিন্তু শর্ত মেনেছে। এক্স এর মান যদি 6 হয়, দেখো এক্স এর মান যদি 6 হয় তো 6 এর স্কোয়ার করলে কত হবে? 6 যদি হয় 6 এর স্কোয়ার করলে কত হয়? 6 6 36, 36 তো 25 এর চেয়ে বড়, ঠিক আছে, কিন্তু এক্স কিউব যদি করি তো 6 এর কিউব করলে কত হয়? দেখো 6 এর কিউব কত হয়? এই যে 216 হয়ে যায়, এটা কিন্তু 130 এর চেয়ে বড়, তাহলে ওটা বাদ। আবার যে এক্স এর মান যদি 7 ধরি তাও বাদ যাবে, ঠিক আছে, এটা বাদ দিলাম, ঠিক আছে, এটা প্রথম, এটা বাদ। তাহলে থাকলো কোনটা? এই শর্ত মানলো হচ্ছে 3 এবং 5, এই দুইটা হচ্ছে শর্ত মানলো। এখন কথা হচ্ছে আমরা কেন এখানে এক্স এর মান 2 ধরলাম না, ঠিক আছে, তারপরে 4 ধরলাম না, 6 ধরলাম না? কারণ ওই সংখ্যাগুলো কিন্তু জোড় সংখ্যা, ওগুলো কিন্তু বিজোড় না। দেখছো এখানে এক্স এর মান আমরা কত ধরবো? 1 ধরলাম, 3 ধরলাম, 5 7, মানে যেগুলো বিজোড় ওইগুলো ধরবো, ঠিক আছে? এখানে তুমি চিন্তা করো, এখানে যদি এক্স এর মান আমরা 2 ধরি, এটা তো জোড় সংখ্যা। এখানে আমাদেরকে কি বলছিল? শর্ত অনুসারে আমাদের বলছে ইউ হচ্ছে বিজোড় সংখ্যা হবে, বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা কোনগুলো? 1 3 5, তারপরে কত? 7, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। এজন্য আমরা এই মানগুলো ধরেছি, ঠিক আছে, এই যে এই মানগুলো ধরলাম। বুঝতে পেরেছো নাকি? আমরা এক্স এর ওই জোড় মানগুলো ধরতে পারবো না, কেন? কারণ আমাদের সার্বিক সেটের যে শর্ত সেটা হচ্ছে তার ভিতর দেওয়া আছে এটা এক্স এর মান বিজোড় সংখ্যা হতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এখন এখানে শর্ত মানছে কত? 3 এবং এই 5,
যদি জোড় স্বাভাবিক সংখ্যা তো 4ও কিন্তু এটার ভিতরে পড়তো, 4 ওই সংখ্যার ভিতরে পড়তো, 6ও পড়তো, ঠিক আছে। 6 পড়তো না, সরি, এই 3 এবং 5 আর 4 পড়তো। এখানে যেহেতু নাই, তাহলে সি এর উপাদান হবে এই 3 এবং 5। তারপরে বি সেট যেটা আছে, বি সেটটা কি দেওয়া আছে দেখো, বি সেটটা দেওয়া আছে, বি সেটের যে উপাদান দেওয়া আছে, বি সেটটা কি দেখো, x বিলংস টু, মানে x সাজ দ্যাট x বিলংস টু n, মানে x এর মান স্বাভাবিক সংখ্যাই হবে, তবে সর্বনিম্ন হবে 3, 3 এর চেয়ে বড়। তার মানে 4 থেকে শুরু করে 6 এর চেয়ে ছোট, 6 এর চেয়ে ছোট তো 5 এই পর্যন্ত। এখানে এটা দেওয়া আছে 3 থেকে বড় এবং 6 এর চেয়ে ছোট, তাও আবার বিজোড় হতে হবে। দেখো 3 এর চেয়ে বড় 4 আছে, 5 আছে, তাই না, 5 আছে, তো এখানে 4 5 আছে, 6 এর চেয়ে ছোট। এখানে বিজোড়, বিজোড় তো শুধুমাত্র 5, 4 তো বিজোড়, এটা বাদ, তাই শুধুমাত্র একটা উপাদান আছে, সেটা আছে 5। এখন আমাদের সি বাদ বি বের করতে হবে। সির যে উপাদান কত, 3 এবং 5, এই যে 3 এবং 5, এখান থেকে বির উপাদানটা বাদ দিয়ে দিলাম, এই যে বির উপাদান বাদ দিলাম, তাহলে বাদ দিলে এটা বাদ গেল, থাকলো কত, 3। এই 3টাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। এরপরে আমরা গ নম্বরে চলে যাই। গ নম্বরে বি ক্রস সি বের করতে হবে এবং একই সাথে আমাদের এ ইউনিয়ন সি বের করে তার পাওয়ার সেট বের করতে হবে। তো ক খ থেকে আমরা যেটা পেলাম, এ সেটটা কত, এ সেটটা হচ্ছে এটা, বি সেট পেয়েছি এবং সি সেট আমরা বের করেছি ক খ থেকে, তাই না, সেখান থেকে আর কি। তো আমরা এখান থেকে এ ইন্টারসেকশন সি বের করব। এ ইন্টারসেকশন সি, এর উপাদানগুলো লিখলাম, সির উপাদানগুলো লিখলাম, লিখে এই দুইটার ভিতর যেটা কমন আছে, কমন যেটার ভিতরে মিল আছে, কোনগুলো কমন আছে দেখো, এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তাহলে 3,5, এটা হচ্ছে এ ইন্টারসেকশন সি। এই যে ইন্টারসেকশন সি বের করলাম, ঠিক আছে। তো পাওয়ার সেট বের করতে হবে। তো এ পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি কত হয় দেখো, এটার মান কত, মান হচ্ছে এই যেটা না, এই যে 3,5, 3,5, এই যে 3,5, এইখান থেকে উপসেট গুলো যদি আমরা নিই, 3,5 নেব একটা উপসেট, তারপরে 3 একটা উপসেট হলো, 5 একটা উপসেট হলো, আর আছে ফাঁকা সেট, এই যে এটা, এইগুলো হচ্ছে উপসেট। তো এখানে প্রথমে এবং লাস্টে যদি আমরা একটা ব্র্যাকেট দিই, তাহলে সেটা হয়ে যাবে কি, একটা সেট হয়ে যাবে। এখানে এইটা হচ্ছে তাদের এই যে পাওয়ার সেট। এখন বি ক্রস সি বের করতে হবে। বির মান কত ছিল 5, আর সির মান কত ছিল 3,5, মানে উপাদান আর কি। এখানে 5 দিলাম, 5,3 এবং 5,5, এটা হচ্ছে বি ক্রস সির মান বের করা হয়ে গেল। এরপর আমরা 22 নম্বর প্রশ্ন চলে যায়। 22 নম্বর সে ভেনচিত্রটা লক্ষ্য করব, ভেনচিত্রটি লক্ষ্য করি, এই যে সে ভেনচিত্রটা, হ্যাঁ, এরকম দেওয়া আছে। তো এখানে এর যে উপাদানগুলো আছে কত, 1, তারপরে 2 আছে, 3 আছে, 4 আছে, মানে যে উপাদানগুলো এ বৃত্তর ভিতরে পড়বে ওগুলো আছে এর উপাদান, আর যেগুলো বির উপাদান, যে বির ভিতরে পড়বে সেগুলো হচ্ছে বির উপাদান, যেগুলো সির মধ্যে পড়বে সেগুলো হচ্ছে সির উপাদান। আর সার্বিক সেটের জন্য বাইরে তো 8 থাকলো এখানে। এখন আমাদের বলছে যে ক নাম্বার, বি সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখন বি সেটের যে উপাদানগুলো আছে একটু খেয়াল করো, বি সেটের ভিতরে কারা কারা আছে, 2 3 5 7 এগুলো আছে। এখানে লিখলাম 2 3 5 7, যা মৌলিক সংখ্যা, এটা সবগুলো, এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা, সর্বনিম্ন 6 2 এবং সর্বোচ্চ 7। তাহলে দেখো বি সেটটাকে আমরা গঠন পদ্ধতিতে এভাবে বর্ণনা করতে পারি, x such that x belongs to n, এবং x এর মান কত হবে, সর্বনিম্ন 6 এবং 2 এবং সর্বোচ্চ 7 হতে পারবে, তার চেয়ে বড় হবে না এবং 2 এর চেয়ে ছোট হবে না। তারপরে খ নম্বর প্রশ্ন ছিল উদ্দীপকটি ব্যবহার করে আমরা কি করব, এই যে এ ইউনিয়ন বি আর এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটার সমান, এটা প্রমাণ করতে হবে। তাহলে যেগুলো দেওয়া আছে ভেনচিত্র থেকে আমরা উদ্দীপক থেকে পাই, বা উদ্দীপক থেকে যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে, দেখো এর যে উপাদানগুলো আছে কি কি, এ সেটের ভিতর যারা যারা পড়বে, এ সেটের ভিতরে কোন কোন উপাদান পড়ে, এই যে 1 2 3 4, 1 2 3 4, এই যে, তাই উপাদানগুলো এভাবে লিখলাম, এ সমান 1 2 3 4। আবার বি সমান কত, বি সমানের ভিতরে হচ্ছে, দেখো বির উপাদানের ভিতরে হচ্ছে 2 আছে, 3 আছে, 5 আছে এবং 7 আছে, এগুলো দেওয়া আছে। তো এখানে লিখলাম 2 3 5 7। আর সির যে উপাদান দেওয়া আছে, সি হচ্ছে 3 4 5 6, 3 4 5 6, 3 4 5 6 এগুলো। তো আমাদের বি ইন্টারসেকশন সি বের করব। তো বির উপাদানগুলো লিখলাম, সির উপাদানগুলো লিখলাম, লেখার পর যে উপাদানগুলো কমন আছে, এই 3 কমন, এই যে 3 কমন আছে, ইন্টারসেকশন মানে কি, কমন গুলো যাবে। আবার এখানে 5 আছে, এখানেও 5 আছে, তো এখানে 3 এবং 5 এটাই হচ্ছে
এটা কমন আছে, তো এটা আছে আনসার, মানে গেল বি ইন্টারসেকশন সি বের করলাম। এখন বি ইন্টারসেকশন সি বের করার পরে আমাদের কি বের করতে হবে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর যে মানগুলো বসিয়ে দিলাম, উপাদানগুলো আর কি, মান বলতে উপাদান বোঝাচ্ছি, আর বি ইন্টারসেকশন সির উপাদানগুলো বসিয়ে দিলাম। ইউনিয়ন যেহেতু আছে, ইউনিয়ন মানে কি, কমন গুলো যাবে, আনকমন গুলো যাবে। এখানে 1 2 3 4 এটা তো যাবেই, আর এখানে বি সেটের ভিতরে অতিরিক্ত 5 আছে সেটাও যাবে যেরকম। আবার আমাদেরকে, এটা তো আমাদের বাম পক্ষ হলো, এখন ডান পক্ষের ভিতরে যারা রয়েছে, ডান পক্ষের ভিতরে হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন ইউনিয়ন সি, এটা তাহলে আমাদের প্রথমে এ ইউনিয়ন বি বের করতে হবে, এ ইউনিয়ন বি। তো এর উপাদানগুলো লিখলাম, বির উপাদানগুলো লিখলাম, লিখার পরে কমন আনকমন সবগুলো একবার লিখবো, 1 2 3 4 5 এবং 7, 1 2 3 4 5 এবং 7 লিখলাম। আবার এখানে এ ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এর উপাদানগুলো লিখলাম, বির উপাদানগুলো লিখলাম, লেখার পরে এখানে 1 2 3 5 7 লিখলাম। ওকে, ডান পক্ষে এটা আছে, ডান পক্ষে যেটা ছিল সেটার মানের সাথে এটা কিন্তু এখন দেখবো আমরা এটা ডান পক্ষে যেগুলো আছে এটা মেলে কিনা। ঠিক আছে, ডান পক্ষে কি আছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তো এখানে এ ইউনিয়ন বির মান তো আমরা পেলাম 1 2 3 4 5 7, মানে 5 7 1 2 3 4 5 আর 7, এই যে উপাদানগুলো লিখলাম। ইন্টারসেকশন এখান থেকে আমরা এ ইউনিয়ন সির মান লিখলাম 1 2 3। তাই এখানে দুইটার ভিতর যেগুলো কমন আছে, দেখো দুইটাতেই আছে যেগুলা, এখানে দুই জায়গায় 1 আছে, দুই জায়গায় 2 আছে, 3 আছে, 4 আছে, আর 5 আছে। ঠিক আছে, 7 এখানে আছে, এখানে নাই, 6 আছে এখানে, প্রথমটাই নাই, তাই ওগুলা যাবে না। তার যেগুলা কমন যায় সেগুলোর ভিতরে হচ্ছে 1 2 3 4 7 এগুলা, এগুলা এটা হচ্ছে ডান পক্ষ। আর বাম পক্ষেও দেখো ওই একই উপাদান, তাহলে এটা আমরা বলতে পারি যে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান, তাই সত্যতা যাচাই করা হলো। সি যেটা আছে, আমাদের প্রথমে বি ইউনিয়ন সি বের করতে হবে, মানে গ নম্বরটা, এর সমান বি ইউনিয়ন সি তার কমপ্লিমেন্ট মানে পূরক সেট বের করতে হবে, তার সাথে আবার এ কে গুণ করতে হবে। ডোম এসেও নির্ণয়, এখানে ডোমের মানও বের করতে হবে। এখানে ইউ যেটা সার্বিক সেট 1 2 3 4 5 6 7 8, তারপর আমরা এ সমান লিখবো, বি সমান লিখবো, সি সমান লিখবো, এই মানগুলো। এখান থেকে বি ইউনিয়ন সি বের করব। তো দেখো বি ইউনিয়ন সি, বির উপাদানগুলো লিখলাম, সির উপাদানগুলো লিখলাম, যেগুলো কমন আছে সেগুলো যাবে, আনকমন গুলো যাবে। তাহলে 2 যাবে, 3 যাবে, 4 যাবে, 5 যাবে, 6 যাবে, 7 যাবে। দেখো 2 3 4 5 6 7, কারণ এগুলো কমন আনকমন সবগুলো যাবে। এখন এখান থেকে আমরা কমপ্লিমেন্ট সেট বের করব, বি ইন্টারসেকশন সি। তো এর মানে কি, সি ইউনিয়ন সেট থেকে এটা বিয়োগ করে দেবো, ইউনিয়ন সেট এখান থেকে বি এবং বি ইউনিয়ন সির যে উপাদান সেটাকে বাদ দিয়ে দেবো। ইউনিয়ন সেটের ভিতরে হচ্ছে 1 2 3 4 5 6 7 এবং 8 এগুলো। এখান থেকে আমরা বি ইউনিয়ন সি বাদ দিয়ে দেবো, এই যে বি ইউনিয়ন সি, ঠিক আছে, এটা বাদ দিয়ে দেবো। তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে বাদ, 3 আছে 3 বাদ, 4 আছে 4 বাদ, 5 আছে 5 বাদ, 6 আছে 6 বাদ, 7 আছে 7 বাদ। তাহলে থাকে কি, এইখানে প্রথমে থাকে 1 আর 8 থাকে। ও তাহলে এখানে 1 আর 8 থাকে, তাহলে এটাকে আমরা সুন্দর করে এভাবে 1,8 লিখতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট সেট। এখন এই যে এস সেট সমান কত হবে, এটার সাথে আবার এ গুণ করতে হবে। এখানে বি ইউনিয়ন সি কমপ্লিমেন্টের মান তো আমরা পেয়েছি 1,2, আর সি যেটা সেটার হচ্ছে 1 2 3 4 এরকম। এখানে 1, এই 1, 1, এই 2, 1,3 1,4 প্রথমটা লেখা হয়ে যাবে। ঠিক আছে, এই যেভাবে কমা কমা দিল, মানে প্রথম সেটের প্রথম উপাদানের সাথে দ্বিতীয় সেটের সবগুলোকে এরকম কমা কমা দিয়ে লিখবো। ঠিক আছে, এরকম হয়ে গেল। তারপরে এটা প্রথমটা শেষ হয়ে গেলে দ্বিতীয়টা, প্রথম সেটের দ্বিতীয় উপাদান আছে 8, 8 এর সাথে দ্বিতীয় উপাদান, দ্বিতীয় সেটের যে উপাদানগুলো এইভাবে আমরা গুণ করে দেব। ঠিক আছে, গিয়ে কমা কমা লিখে প্রথমে এবং লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব। এখন অন্যের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান কত, প্রথম উপাদান হচ্ছে 1, মানে প্রথম উপাদানগুলো কি কি, প্রথম উপাদানগুলো তো দেখতেই পাচ্ছি 1 আর 8, 1 আর 8 না, এই যে 1 আর 8, এই দেখো এখানে 1 আছে, এই যে এটা আসলো কোত্থেকে সেটা দেখলেই তো হয়ে যাচ্ছে, যে এটা এখান থেকে 1 আর 8 থেকে, যেটা এটাই হচ্ছে কি প্রথম উপাদান, যেটা এটা হচ্ছে ডোমেস। আর যদি আমাদের রেঞ্জ বের করতে পারো, তার দ্বিতীয় উপাদান যেটা আছে সেটার মান হয়ে যেত, মানে 1 2 3 4 এটা হতো। আচ্ছা, এরপর 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন বলছে যে y সমান f of x সমান 4x - 7 by 2x - 4 একটা ফাংশন। এখান থেকে আমাদের ক নাম্বার f of 1 - 1/2 বের করতে হবে, f of x + 2 by f of x - 1 বের করতে হবে, এবং দেখাতে হবে যে f of y সমান x। এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে 23 নম্বর যে প্রশ্নের উত্তর,
দেওয়া আছে y সমান কত, f of x সমান 4x minus 7 by 2x minus 4। এখান থেকে f of minus হাফ বের করতে হবে। মাইনাস হাফ মানে কত, x এর জায়গায় মাইনাস হাফ বসাইতে হবে। 4 গুণ মাইনাস হাফ ভাগ হচ্ছে 2, এই যে এখানে 2 আছে না, x এর জায়গায় আমরা মাইনাস হাফ বসাইতে হবে, এই যে আর মাইনাস 7 বসালাম। এখন কাটাকাটি করবে, কাটাকাটি করলে কত হয়, 2 আসে না, তাহলে এখানে -2 আর এই যে -7, -2 -7 -9 হয়। আর নিচে আছে কত, কাটাকাটি গেল এটা -1 এবং -4। তো এখানে উপরে আছে -9 আর নিচে আছে -1। এই মাইনাস এর কাটা, উপরে থাকলো 9 আর নিচে আছে কত, 5। এটা এটা শেষ। তারপর এখানে খ নম্বরে চলে যাব। খ নম্বরে কত দেখো, খ নম্বরে দেওয়া আছে যেটা, এই যে খ নম্বর f of x plus 2 আর f of x minus 1, এটার মান নির্ণয় করতে হবে। এটাতে চলে যায়, দেখো f of x plus 2 আর f of x minus 1 এটা। তো এই যে f of x তো এটা দেওয়া আছে, এখানে আমাদের x এর জায়গায় এখন এই মানটা বসাতে হবে, ঠিক আছে। x এর জায়গায়, x এর জায়গায় আমরা কি বসাবো, যেখানে যেখানে x আছে, এই যে x এর জায়গায় এই পুরাটা, ঠিক আছে, এই পুরা f of x বসাইতে হবে, তার সাথে x যোগ করতে হবে, যে 2 যোগ করে দিলাম, ঠিক আছে, এই যে এটা যোগ করে দিলাম। ওকে, f of x মানে কত দেখো, আবার দেখায়, এখানে f of x আছে না, এই যে f of x আছে, তো f of x এর জায়গায় এই যে পুরা মানটা বসাই দিলাম, ঠিক আছে, আর এই যে 2 আছে এটাকে এখানে লিখলাম। একইভাবে এখানে f of x এর জায়গায় এই পুরা মানটা বসাই দিলাম, -1, এই যে -1 বসাই দিলাম, ঠিক আছে না, এভাবে। এখন আমরা লসাগু করব। লসাগু, এই যে বড় একটা দাগ দিয়ে লসাগু করলাম। লসাগু করলে এই যে 2x - 4, এই 2x - 4 হয়। তো এখানে 2x - 4 আর 2x - ভাগ করে কাটাকাটি করলে এখানে কত হয়, থাকে আছে 1। ওই মানে এই যে এই রাশিটা দিয়ে এই রাশিটা যদি ভাগ করি তাহলে কত হয়, 1 হয়। 1 হলে ওটাকে যদি উপরে 1 এর সাথে যে এটাকে যদি গুণ করে দিই, 4x - 7, 4x - 7 হয়। আর যোগ এখানে এর নিচে কিছু নেই মানে কত, 1 আছে। তো 1 কে যদি আমরা 2x - 4 দ্বারা ভাগ করি তাহলে তো এটাই হবে, এর সাথে আমরা 2 গুণ করে দেবো, তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8 হয়ে গেল। ঠিক একইভাবে নিচেও সেম কাজ করব। এখানে লসাগু কত, 2x - 4, এই যে 2x - 4 দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে কত হয়, 4x - 7, আর এখানে -1 এর সাথে এই যেটাকে গুণ করে দেবো, তাহলে -2x + 4 হয়ে গেল, ঠিক আছে। দেখি এবার কোনগুলো কাটাকাটি যায় কিনা, যদি কোনো কিছু কাটাকাটি যায় ওগুলো বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে, এখান থেকে। এখন দেখো এখানে এইখানে 4x আর 4x যোগ করলে কত হয়, 8x হয়। আর এখানে -7 -8 তাহলে কত হয়, -15 হয়। আর নিচে এই যে 4 থেকে 2 চলে গেল, তাহলে 2 থাকলো, আর 7 থেকে 7, এই 7 প্লাস -7 আর +4, তো কত হয়, -4 থাকে, এইরকম, মানে -3 থাকে, ওই যে -3, এই যে সেই -3টাকে এখানে লেখা হলো, ঠিক আছে, এরকম। এখানে এক লাইনটা কম করা হয়েছে, বুঝছো, এখানে 4 এ এই যে এটা 8x - 15 লিখলাম, আর নিচে আছে 2x - 4, এই যেটাকে লিখলাম এখানে। আর এখানে কত আসে, 2x - 4, এটা একদম উপরে চলে যায়। দেখো এখানে ভাগ ছিল, এখানে গুণ দেওয়া হয়েছে, এই জন্য এই যে 2x - 4টা একদম উপরে চলে গেছে, এই যে এখানে। আর এখান থেকে যেটা হিসাব করে আসতো 2x - 3, এটাকে নিচে লেখা হয়েছে, এটা কাটা যায়, তাহলে 8x - 15 আর নিচে আছে 2x - 3, এটা হচ্ছে অ্যান্সার। এখন পরে যে প্রশ্নটা ছিল, পরের প্রশ্নটা হচ্ছে এটা, দেখাও যে f of y সমান হচ্ছে x, এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। এখন y সমান কত, f of x সমান 15 কত, 4x - 7 বাই 2x - 4, এটা দেওয়া আছে। তো এখানে f of y কত হবে, তো x এর জায়গায় আমাদের y এর মান y বসাতে হবে, যে 4y - 7 বাই 2y - 7, 4 আর কি। তো এখানে এখন আমরা যেটা পাই, যে y সমান কত দেওয়া আছে, দেখো y সমান তো এটা দেওয়া আছে, যে 4x - 7 বাই 2x - 4, তাহলে এই যে y এর মান যেটা দেওয়া আছে, এই যে এটা, ঠিক আছে, এটা দেওয়া আছে না। ওখান থেকে আমরা এখন কি লিখতে পারি, আমরা এখন এটাকে গুণ করে দেব, আর গুণ, এই যে এটার সাথে এই যে y এর সাথে এটাকে গুণ করে দেব, তাহলে কত হয়, 2xy মাইনাস কত হয়, 4y সমান কত হবে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 এর সাথে যে 4x - 7 গুণ করে দিলাম, যে 4x - 7, ঠিক আছে, গুণ করে দেব। গুণ করে দিলে কত হয়, দেখো এখানে 2xy আছে, এই যে 2xy লিখলাম, আর এই পাশে যেটা আছে 4x, এটাকে বাম পাশ, ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম, এই যে -4x। আর এখানে কত আছে, এখানে আছে -y 4y, মানে -4y, এটাকে ডান পাশে, বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব, তাহলে +4y, আর এই -7, এই যে এটা। এখন দেখো এখান থেকে কি কমন যায়, এখান থেকে x কমন যায়, এই দেখো x কমন যায়, যে এই জায়গায় x আছে, এখানে x আছে, x কমন নিলাম, আর এখান থেকে তাহলে কি থাকলো, 2y - 4 থাকলো।
আর এই পাশ থেকে কিছু কমন নিলাম না, এরকম থাকলো। এখন এক্স সমান কত, আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্স এর মান বের করা। এক্স সমান যেহেতু এটার সাথে গুণ আছে, এটা নিচে যাবে, ভাগ হয়ে গেল, তাহলে এটা কিসের মান হয়ে গেল, এক্স এর মান। এটা তো এটা আবার কি ছিল দেখো, এই যে এফ অফ ওয়াই এর মান তো এটাই পেয়েছিলাম, এই যে এখানে 4y - 7 বাই 2y - 7, এই যেটা। তাহলে আমরা বলতে পারি এক্স সমান এফ অফ ওয়াই, এটা দেখানো শেষ। এইভাবে এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় অনেক অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষা আসে। তারপরে 24 নম্বর, নিচের ফাংশন গুলো লেখচিত্র অঙ্কন করো। ফাংশন গুলো লেখচিত্র অঙ্কন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি কেউ আমাদের পেইড কোর্স গুলোতে ভর্তি হতে চাও, যেমন বিজ্ঞান বিভাগের জন্য তোমাদের যারা নবম এবং দশম শ্রেণীতে রয়েছে, বিজ্ঞান বিভাগের জন্য মাত্র 550 টাকায় তোমরা 5টা সাবজেক্ট পড়তে পারবা: পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। যদি কেউ আমাদের এই কোর্সটিতে ভর্তি হতে চাও, তাহলে এই যে এখানে নাম্বার দেওয়া আছে 01620103495, এই নাম্বারটিতে যোগাযোগ করতে হবে। আর আর্টস এবং কমার্সে যারা রয়েছে তারা যদি আমাদের কোর্সে ভর্তি হতে চাও, তাদের জন্য 2টা সাবজেক্ট, গণিত এবং সাধারণ বিজ্ঞান, মাত্র 220 টাকায়। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারটিতে যোগাযোগ করতে হবে, ঠিক আছে। আর আমাদের অফলাইন কোর্সে ভর্তি হতে চাইলে এখানে মশত্তর, পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা 1212, এটাতে তোমরা ভর্তি হতে পারো। ওকে, এটা দেখানো হয়ে গেল। পরের প্রশ্নটা ছিল যে নিচের ফাংশন গুলো লেখচিত্র অঙ্কন করতে হবে। প্রথম ফাংশনটা হচ্ছে y সমান 3x প্লাস 5। তো এখন x এর কয়েকটা মান নিব, আন্দাজে নেব, ঠিক আছে, ইচ্ছা মতো ধরে নেব, -3, -2, -1, 0, 1, 2, 3 এরকম ধরে নেব। ধরে নিয়ে তারপরে x এর মানের জন্য y এর মানটা নির্ণয় করব। যেমন দেখো এখানে x এর মান যদি -3 হয়, তাহলে এখানে কত হয়, -3, হ্যাঁ, আর এখানে তো 3 দেওয়া আছে আগে থেকে, তো 3 গুণ -3 কত হয় দেখো, 3 গুণ -3 এর সাথে 5 যোগ করব, তাহলে -3 3 9 আর +5 যোগ করলে কত হয়, -4। এই সেই -4, দেখো এই যে -4। একইভাবে সব মানগুলো, এই যে -2 বসালে -1 আসে, এর জন্য 2 আসে, এখানে 5 আসে, 8 আসে, এরকম আসে। এখন ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহু দৈর্ঘ্যকে 1 একক ধরে এই যে বিন্দুগুলো হয়, বিন্দুগুলো কিভাবে বের করলাম দেখো, বিন্দুগুলো হচ্ছে এইভাবে বের করলাম। এই যে -3, -4, -2, -1, 1, -1, 2, 0, 5, 1, 8, 2, 11, তারপরে 3, 14, এরকম। এই বিন্দুগুলো আমরা সুন্দর করে বসাবো। এই যে এখানে দেখো, এই যে সবগুলো বসাবো, যতগুলো বিন্দু পেলাম, ঠিক আছে, এই বিন্দুগুলো এইভাবে ছক কাগজে স্থাপন করবা। যেমন প্রথম আছে -2, -4, এই দেখো প্রথম -3, -4, এই দেখো এটা তো 0, 0 বিন্দু, এখান থেকে -3 মানে 3 একক ঋণাত্মক দিকে যাব, 1, 2, 3 ঘর গেলাম, সেখান থেকে 3 ঘর যাওয়ার পরে, সরি 1, 2, 3, এই যে এখানে আসবো, তার নিচের দিকে 4 ঘর যাইতে হবে, এই যে 4 ঘর গেলাম। একইভাবে -1, 2, 0, 5, তারপর 1, 8, তারপর 2, 11, হ্যাঁ, 3, 14, এই মানগুলো বসাবো, যে এরপর যোগ করে দেবো, একটা সরল রেখার মতো পেয়ে গেলাম, ঠিক আছে। এই যে প্রাপ্ত এই রেখাটি একটা সরল রেখা। তারপরে আমরা খ নাম্বারটা একইভাবে করব। এখানে x প্লাস y সমান 2 দেওয়া আছে, তো এখান থেকে y সমান কি লেখা যায়, 2 মাইনাস x লেখা যায়। তো x এর বিভিন্ন মান ধরবো, এই মানগুলি আন্দাজে ধরে নেব, -2, -3, -2, -1, 0, 1, 2, 3 এগুলো ধরে নেব। তা ধরে নিলে এরপরে x এর মান আমরা এখানে বসিয়ে y এর মান হিসাব করব। আমরা দেখো x এর মান যদি আমরা -2 ধরি, 2 মাইনাস, আর x এর মান -3 যদি ধরি, এখানে 2 -7 প্লাস, তাহলে 2 যোগ 3 যোগ করলে কত হয়, 5 হয়, 5, 4, 3, 2, 1, 0, -1 এরকম। এই যে -3, 5, -2, 4, -1, 3, 0, 2, 1, 1, 2, 0, 3, -1, এই বিন্দুগুলো আমরা ছক কাগজে স্থাপন এদের পরস্পরকে সংযুক্ত করে দেবো, এই যেভাবে, ঠিক আছে। সব বিন্দুগুলো আমরা বসাবো। এই যে 0, এখানে 0, ঠিক আছে, 0, 0, 0 বিন্দু, তারপর যে বিন্দুগুলো দেওয়া আছে এটা আছে 0, 0 বিন্দু, এই যে এখানে। তারপরে এই যে এখানে এইভাবে আমরা এখান থেকে বিন্দুগুলো বসাবো, -3, 5, এই যে -3 মানে কত, 5 একক যাইতে হবে, এই যে 1, 2, 3 একক মাইনাসের দিকে, 1, 2, 3, আর উপরে এখানে y এর মান পজিটিভ আসে, তাই উপরের দিকে এই যে 5 একক গেলাম পজিটিভ দিকে। তারপরে এই বিন্দুটা কত, -2, 4, এই যে এখানে -2 আর 4 উপরের দিকে গেলাম। তারপরে কত আছে, 0, কত আছে দেখো, এখানে -1, 3, এই যে -1 আসলাম, উপরের দিকে 3 একক গেলাম, 0, 2, এই যে 0, 2, তারপরে 1, 1, তার মানে পজিটিভ দিকে 1 একক যাব, x অক্ষ বরাবর, y অক্ষ বরাবর 1 একক যাব। তারপরে কত আছে, 2, 0, তারপরে কত, 3, -1, এই সবগুলো বিন্দুকে যোগ করে দিলাম। এটা আমাদের একটা সরলরেখা পেলাম।
তো আলহামদুলিল্লাহ আমরা এই যে তোমাদের দ্বিতীয় যে অধ্যায়টা ছিল, তাই না, দ্বিতীয় যে অধ্যায়টা ছিল, দ্বিতীয় অধ্যায় এর আগে আমরা মানে 2,1 আর কি, 2,1 অর্থাৎ 2.1, এবং আজকের ক্লাস আমরা 2.2, এখান থেকে সব অঙ্কগুলো কিন্তু আমরা সমাধান করেছি। আগের ক্লাসটা অর্থাৎ যদি এই অধ্যায়ের যেটা দ্বিতীয় অধ্যায়ের 2.1 যেটা আছে, এটা যদি দেখতে চাও তাহলে আমাদের এই মূল চ্যানেলে চলে আসবে। আসার পরে যে কোনো ক্লাস, এখানে আরো অনেক ক্লাস দেওয়া আছে, মূল চ্যানেলে আসার পরে এখানে আসবা, ঠিক আছে, মূল চ্যানেলে আসার পরে যে নিচের দিকে প্লে লিস্টে যাবা, প্লে লিস্টে যে নিচের দিকে যাবা, এখানে দেখো সাধারণ গণিত দেওয়া আছে, বাংলা, জীববিজ্ঞান, তারপর উচ্চতর গণিত, রসায়ন বিজ্ঞান, পদার্থবিজ্ঞান সহ প্রত্যেকটা সাবজেক্ট দেওয়া আছে। তোমাদের যেটা প্রয়োজন সেটা এখান থেকে নিতে পারবা ইনশাল্লাহ। তো আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে এবং আমাদের কোর্সে যদি তোমরা ভর্তি হতে চাও, তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে ভর্তি হতে পারো, আমাদের সাথে ক্লাসগুলো করো, ইনশাল্লাহ তোমরা এ প্লাস পাবা। এ প্লাস পাওয়ার জন্য যা যা করা দরকার সেভাবে আমরা তোমাদের ক্লাসগুলো নিব। যেমন বিজ্ঞান বিভাগের জন্য যে 5টা সাবজেক্ট আছে, প্রত্যেকদিন আমরা ক্লাস নিই, সপ্তাহে 7 দিনই ক্লাস নিই, প্রতিদিন 2টা করে ক্লাস নিই, ঠিক আছে। তো যদি ভর্তি হতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আর যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে আমাদের জন্য দোয়া করবা, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা এবং বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দেবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।